ইংলিশ গ্রামারের কন্ডিশনাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কন্ডিশনাল মানে কি? মানে হচ্ছে যে এইটা যদি হয় তাহলে ওইটা হবে। এই যে আমরা শর্ত সাপেক্ষে যে আমরা সেন্টেন্সগুলো বলি যে একটা শর্ত ফিল আপ হলে আরেকটা শর্ত ঘটবে, এই যে শর্ত সাপেক্ষে যে সেন্টেন্সগুলো এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা কিছু শর্ত দেখব যে শর্তটা বর্তমান মানে প্রেজেন্ট টেন্সে শর্তটা যদি ট্রু হয় তাহলে ফিউচার টেন্সে আমাদের রেজাল্টটা ঘটবে। যেমন ইফ ইট রেইনস, যদি বর্তমানকালে যদি হচ্ছে যে আমাদের বৃষ্টি যদি হয় রেজাল্টটা হবে কি দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, তাহলে গ্রাউন্ডটা ভিজবে। তার মানে যদি বৃষ্টি হয় এটা হচ্ছে কন্ডিশন, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট এটা হচ্ছে রেজাল্ট। বৃষ্টি হলে গ্রাউন্ড ভিজবে। দেখো তো এই যে বৃষ্টি হলে গ্রাউন্ড ভিজবে এটা একটা সায়েন্টিফিক্যালি ট্রু, এটা যে কোনো পরিস্থিতিতে জিনিসটা ঘটবে, তাই না? এবং এখানে কন্ডিশনটাও আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, রেজাল্টটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে যে জিনিসটা একদম সায়েন্টিফিক্যালি ট্রু, চিরন্তন সত্য, যে এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতে এটা সত্য হবে। কন্ডিশন যদি ট্রু হয় রেজাল্টটা ট্রু হবে। এই সকল ক্ষেত্রে কন্ডিশনও আমাদের সিম্পল প্রেজেন্ট, রেজাল্টটাও সিম্পল প্রেজেন্ট। ক্লাসের শেষ পার্টে পড়বো ইয়াকে জিরো কন্ডিশনাল বলে। এখানে আমরা চাইলে এটাকে উল্টায় লিখতে পারি, কন্ডিশনটা পরে লিখতে পারি আর রেজাল্টটা আগে লিখতে পারি। কন্ডিশনটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ ইফ ইট রেইনস শুধুমাত্র এটুকু বললে মনোভাব পূর্ণ হবে না। দ্য গ্রাউন্ড গেটস ওয়েট এটুকুও সে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে দ্য গ্রাউন্ড গেটস ওয়েট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইফ ইট রেইনস এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা দেখলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা চাইলে শেষও লিখতে পারি, চাইলে আগেও লিখতে পারি। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট ক্লজ আগে লিখলাম আর পরে লিখলাম, কোনো পার্থক্য কি তোমরা ধরতে পারতেছো? কোনো পার্থক্য ধরতে পারতেছো? কিসের পার্থক্য আছে? কোন জিনিসটা পার্থক্য আছে বলো তো? একটা কমা আছে, রাইট। ডিপেন্ডেন্ট ক্লজ যদি পরে লিখতে হয় কোনো কমা দিতে হয় না, ডিপেন্ডেন্ট ক্লজ আগে লিখলে কমা দিতে হয়। এটা একমাত্র পার্থক্য আছে, দুটায় সেন্টেন্সের মিনিং স্ট্রাকচার সেম। আমরা এরকম চারটা আলাদা আলাদা এক্সাম্পল দেখব যেখানে শর্তটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে, শর্তটা বর্তমানকালে, আর ফলাফলটা কী হবে দেখি। ইফ ইট রেইন যদি বৃষ্টি হয় আই ইউজুয়ালি ওয়ার মাই রেইনবুটস, আমি ইউজুয়ালি আমার রেইনবুট পরি। তাহলে শর্তটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, রেজাল্টটাও আমাদের প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ইফ ইট রেইনস টুমোরো, যদি আগামীকালকে বৃষ্টি হয় আই প্রবাবলি ওন্ট রাইড মাই বাইক, আমি সম্ভবত আমার রাইড হচ্ছে আমি বাইকে আমি রাইড দিব না, বা আমি আমার বাইকটা আমি চালাবো না। ইফ আই রাইড মাই বাইক ইন দ্য রেইন, যদি বৃষ্টিতে আমি আমার বাইকটা চালাই আই শুড বি কশাস, আমাকে আরও কশাস হইতে হবে। ইফ ইউ লাইক রাইডিং বাইকস, তুমি যদি বাইকে রাইড করা পছন্দ করো রাইড উইথ মি, আমার সাথে রাইড করো। আচ্ছা, হাতের লেখা যদি তোমার বানান যদি খুব পারফেক্ট হয়, বানান সবগুলো যদি ভালো হয়, 2 নম্বর কি বেশি দিবে বিশেষ পরীক্ষায়? ধরো তোমার হাতের লেখা একদম পরিষ্কার এবং বানান পরিষ্কার একদম তোমার সব শুদ্ধ, 2 নম্বর বেশি দিবে? বেশি দিবে না। বানান যদি ভুল করো, যদি বানান ভুল করো তাইলে তুমি একটা বোকাচোদা, তোমার নাম্বার কমে যাবে। যে একটু আগে বললো যে পরীক্ষার মধ্যে এই কমালা আসবে কিনা, এটা আসার দরকার কি পরীক্ষার মধ্যে? এই কমা যে জানে না, তাহলে ও তো এই খাতা দেখলে বুঝবে এই কমা প্লেসমেন্টে জানে না, সে 9-10 ঠিক মতো পড়াশোনা করে নাই, তো পরীক্ষা আসতে হবে কেন? এটা হ্যাঁ পরীক্ষা আসে, এটা কমা প্লেসমেন্ট পরীক্ষা আসে, কিন্তু পরীক্ষা আসার কোনো দরকার নাই। যে কমা দিতে পারে না ঠিকঠাক মতো বুঝতে হবে ও একটা বোকাচোদা, সুতরাং ও হচ্ছে যে ক্যাডার হওয়ার কোনো প্রয়োজন নাই। এক্সামিনে খাতা কাটতে গেলে মাথা গরম হয়ে যাবে, বলে ও ফুল স্টপ আর কমা কোন জায়গা দিত সেটা জানে না সে। আমি নিজে একবার তোমার হচ্ছে একবার একটা অ্যাসাইনমেন্টে শূন্য পাইছিলাম, কেন? কারণ এক জায়গায় ফুল স্টপের পরে স্পেস দেয় নাই। এই যে ভুলটা যে আমি যে ওইখানে শূন্য পাইছিলাম একটা অ্যাসাইনমেন্টে, অ্যালান অ্যাডামস ছিল কানাডিয়ান প্রফেসর, সে আমাকে শূন্য দিচ্ছে একটা অ্যাসাইনমেন্টে। এবার আমার ডাকে বললো, তুমি বাবা তুমি খুব ভালো লিখছো, খুব সুন্দর লিখছো, তবে তুমি জানো না যে ফুল স্টপের পর একটা স্পেস দিতে হয়, এই যে তোমাকে আমি শূন্য দিয়েছি। আমি খুবই খুশি হয়েছি। তো এই যে একটা লেসন পাইলাম। এরপরে P2A যারা কাজ করতে আসে যতগুলো দেখি ফুল স্টপের পর হচ্ছে যে স্পেস দেয় না, ওদের সাথে আমি ফার্দার কোনো কথা বলি না, তুমি তো লেখাজোখা সিস্টেমে জানো না, ফুল স্টপের পর স্পেস দিতে হয়, জিনিসটা তুমি জানো না ভালো করে। আমি এখন ওদের উপরে এটা ফলাই আর কি। আমি নিজে একবার শূন্য পাইছিলাম একটা অ্যাসাইনমেন্টে, একদম অ্যাবসলিউটলি শূন্য। বলতো তুমি তো এটা জানো না, তুমি যে ফুল স্টপের পর যে কমা দিতে হয়, সরি স্পেস দিতে হয়, ফুল স্টপ না, যে কোনো তোমার হচ্ছে যে আমাদের কমা বলো ফুল স্টপ বলো সেমিকোলন বলো সব কিছুর পর একটা স্পেস দিতে হয়, তুমি ইসরায়েলি যা কিছু লিখবা। আচ্ছা, তাইলে এখানে দেখলাম 4টা সত্য কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে, 4টা সত্য সিম্পল প্রেজেন্ট টেন্সে, কিন্তু রেজাল্ট ক্লজ কী হয়েছে? প্রথমটা হয়েছে আমাদের সিম্পল প্রেজেন্ট, পরেরটা হয়েছে সিম্পল ফিউচার, পরেরটার মধ্যে মুডাল ভার্ব ইউজ করছে, পরেরটার মধ্যে কমান্ড দিছি। তার মানে আমরা বর্তমানকালে কোনো কিছু ট্রু বোঝানোর জন্য এইটা আমার রেজাল্ট ক্লসে কী কী হতে পারে? রেজাল্ট ক্লসে আমাদের বর্তমানকালের কোনো কিছু ট্রু যদি হয় রেজাল্ট ক্লসে সিম্পল প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, মোডাল হতে পারে, কমান্ড হতে পারে, যে কোনো একটা কিছু হবে।
এখান থেকে লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে এখন তোমরা আনসার দাও, এখানে এ হবে নাকি বি হবে। যে যদি আমি কালকে সময় পাই তাহলে আমি বিচে যাব, আই উইল গো টু দ্য বিচ। যদি আমি কালকে সময় পাই তাইলে হচ্ছে আমি বিচে যাব। তাহলে দেখো এটা আমাদের নর্মালি মনে হইতে পারে যে কালকে সময় পাইলে টুমরো যেহেতু আছে, এটা তো আমি তো ইফ আই উইল দেওয়ার কথা এখানের মধ্যে, কিন্তু না, মনে রাখতে হবে ডিপেন্ডেন্ট ক্লসে কখনো ফিউচার টেন্স হয় না। নেভার ইউজ দ্য ফিউচার টেন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লস। ফিউচার টেন্স কখনো ডিপেন্ডেন্ট ক্লসে ব্যবহার করবো না। সুতরাং ইফ আই হ্যাভ টাইম টুমোরো, কালকে যদি আমি সময় পাই আই উইল গো টু দ্য বিচ, যদিও টুমোরো ইউজ করছি, কিন্তু এরপরও আমার ডিপেন্ডেন্ট ক্লসে ইফ ক্লসে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। ইফ আই হ্যাভ টাইম টুমোরো আই উইল গো টু দ্য বিচ। ওকে, তাইলে এইখানের মধ্যে আমরা একটা অ্যাসাইনমেন্ট সবার জন্য, ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, আই এখানে ফিউচার টেন্সে সব একটা করে সেন্টেন্স লিখো। ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, এই সপ্তাহে আমি যদি সময় পাই, এই উইকেন্ডে বন্ধের দিনে যদি আমি সময় পাই তাহলে আই ড্যাশ, এখানে একটা সব একটা সেন্টেন্স লিখো। এই সেন্টেন্স হইতে হবে ফিউচার টেন্সে। ইফ আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, আমি যদি এই উইকেন্ডের সময় যদি পাই তাহলে ও ঘুমাবে, আচ্ছা আই উইল স্লিপ, একজন ঘুমাবে। আর বাই বুকস, ও বই কিনবে, ও স্টাডি মোর, কক্সবাজার যাবে, ও রেস্টুরেন্টে যাবে, ওকে আই উইল রিভাইজ বাংলাদেশ অ্যাফেয়ার্স, সুবহানাল্লাহ, ওকে কত ভালো একটা ছেলে, বাংলাদেশ অ্যাফেয়ার্স ডিভিশন দিবে, অনেক ভালো একটা ছেলে। ঠিক আছে, এবার এটা ফিল আপ করো। ইফ আই হ্যাভ টাইম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় আমি যদি সময় পাই, আই ইউজুয়ালি ড্যাশ, সন্ধ্যায় আমি সময় পাইলে আই ইউজুয়ালি ড্যাশ, সন্ধ্যায় আমি সময় পাইলে আই ইউজুয়ালি কি ফিল আপ করো, আই ইউজুয়ালি স্টাডি, ও প্লে গেমস, ও হচ্ছে যে কী করে আর প্র্যাকটিস ম্যাথ, আই ইউজুয়ালি গো আউটসাইড, ও ফেসবুক করে, নাওয়াজুবিল্লাহ। আচ্ছা, পরেরটা, আই মাইট মুভ টু হলিউড, আমি হলিউডে মুভ করতাম যদি, আই মাইট মুভ টু হলিউড, আমি হলিউডে মুভ করতাম। ইফ আই মাইট মুভ টু হলিউড, আমি হলিউডে মুভ করতাম। ইফ সময় বলছো ইফ আই গেট চান্স, তারপর চান্স পাইলে আর সবাই গেট চান্স, আই উড গেট দ্য চান্স। ওকে, ডিপেন্ডেন্ট ক্লসে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, একটু আগে পারলাম। ইফ আই গেট এ ফ্রি টিকেট, আমি আসলে বুঝতে চেষ্টা করতেছি, তুমি আসলে ও বলছে আই গট দ্য অপরচুনিটি, তুর্য আবার তোমার এটা কারেক্ট করার চান্স আছে কিন্তু। ইফ ক্লসে ডিপেন্ডেন্ট ক্লসে আমরা এখানে ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো ডিপেন্ডেন্ট ক্লসে আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ আই গেট অপরচুনিটি, তারপরে ইফ আই গেট চান্স, ইফ আই লুক লাইক এ বন্ড, ইফ আই হ্যাভ টাইম, আছে ও টাইম পাইলে ও মুভ করবে। ওকে, তাহলে এখানে যেটাই বসানো না কেন, ও যদি যায় এখানে ইফ আই হ্যাভ অ্যাক্টিং অ্যাবিলিটি, আচ্ছা ওর অ্যাক্টিং অ্যাবিলিটি থাকলে ও মুভ করতো। ওকে, তাহলে এখানে ইফ দিয়ে তুমি যেটাই বোঝানো কেন সেটা এখানে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স দিবা। ইফ ইউ ভিজিট মাই হোম টাউন সামডে, যদি কোনোদিন তুমি আমার হোম টাউন ভিজিট করো, তোমরা এখানে একজন এক এক শহর থেকে আসো, কে চট্টগ্রাম থেকে, কে কুমিল্লা থেকে, কে বগুড়া থেকে, এখন আমাদেরকে তুমি দাওয়াত দাও তোমার বাড়িতে, হয় ফিউচার নাহলে মুডাল নাহলে কমান্ড দিয়ে। ইফ ইউ ভিজিট মাই হোম টাউন, যদি তুমি আমার হোম টাউন ভিজিট করো সামডে, আমি একটা তোমাদের বলি যে ভিজিট জাতিতাত্ত্বিক জাদুঘর, এটা আগ্রাবাদে আছে, এটা এশিয়া মহাদেশে দুটো জাতিতাত্ত্বিক জাদুঘর আছে, যেখানের মধ্যে একটা চট্টগ্রাম একটা জাপানে। তো জাতিতাত্ত্বিক জাদুঘরে গেলে তুমি এখানের মধ্যে অনেক নতুন কিছু দেখবা, অনেক জাতি গোষ্ঠী মানুষ কত রকম আছে দেখবা। আমি তোমাকে আমন্ত্রণ দিলাম একটা কমান্ড দিয়ে, আমি বললাম তোমাকে ইফ ইউ ভিজিট মাই হোম টাউন সামডে, ভিজিট জাতিতাত্ত্বিক জাদুঘর সিচুয়েটেড অ্যাট আগ্রাবাদ, আই উইল ট্রিট ইউ। আচ্ছা, ইফ ইউ ভিজিট মাই হোম টাউন সামডে, আই উইল কাম টু আওয়ার হাউস, আচ্ছা ওদের বাসায় যেতে বলছে, সাজিয়া বলছে বাসায় যেতে, ঠিক আছে। ভিজিট মিনি বাংলাদেশ যেতে বলছে, মিনি বাংলাদেশ এখন মনে আগের জায়গায় নাই মনে হয়, মানে অত সুন্দর নাই, ও খুব হ্যাপি হবে, ঠিক আছে, সবারটা কারেক্ট। তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এখন যে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাইলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার রেজাল্ট ক্লজ, তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স বসাইতে পারো, ফিউচার বসাইতে পারো, মুডাল বসাইতে পারো, কমন বসাইতে পারো। তাহলে এটা আমাদের শেষ। দেখো আমরা শুধুমাত্র ইফ দিয়ে আমরা কন্ডিশন প্রকাশ করি না, আমরা চাইলে অনলি ইফ সো বা আমরা হচ্ছে যে ইফ নট, এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তুমি যত ডিফারেন্ট টাইপে তুমি সেন্টেন্স ফর্ম করতে শিখবা, তত বেশি তোমার সেন্টেন্সের উপর মুনশিয়ানা তোমার এস্টাবলিশ হবে। আর গ্রামার যদি শিখতে হয়, তুমি শিখবা সেন্টেন্স কেমন মেক করতে হয়, এটা আসলে আসল জিনিস, সেন্টেন্স মেক করতে পারাটা। এখানে দেখা যাচ্ছে মিলির বন্ধু ও জুড়তেছে মানে হচ্ছে ও ঘুমাচ্ছে। ও আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে, যে আমি এইটা শুধুমাত্র চালিয়ে নিতে পারবো সারাদিন, ইফ আই হ্যাভ সাম কফি, যদি আমাকে কিছু কফি খেতে দেওয়া হয়। আই উইল অনলি মেক ইট থ্রু দিস ডে ইফ, তাহলে অনলি ইফ, তার মানে শুধুমাত্র আমাকে যদি কফি দেওয়া হয় তাহলে আমি এটা সারাদিন চালিয়ে নিতে পারবো, আদারওয়াইজ আমি ঘুমাবো এখানে বসে বসে। তাহলে আই উইল অনলি বি এবল টু মেক ইট থ্রু দিস ডে ইফ আই হ্যাভ সাম কফি।
যদি আমাকে কিছু কফি দেওয়া হয়। অনলি ইফ কেন বলা হয়? কোনো কন্ডিশনকে গুরুত্ব দিতে, শুধুমাত্র যদি আমাকে কফি দেওয়া হয় তাহলে আমি সারাদিন চালা নিতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। আমরা যদি এখানের মধ্যে অনলিটা শুরুতে না দিয়ে অনলিটা আমরা শেষে নিয়ে আসতে পারি। আমরা এভাবে বলতে পারি আই উইল বি এবল টু মেক ইট থ্রু দিস ডে অনলি ইফ আই হ্যাভ সাম কফি। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, অনলি ইফ যুক্ত, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই উইল বি এবল টু মেক ইট থ্রু দিস ডে, আমি এটা সারাদিন চালা নিতে পারবো, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেখানে ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা রেজাল্ট ক্লজটা সে হচ্ছে আমাদের সিম্পল ফিউচার। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা ইফ ক্লজ, শর্তযুক্ত যে ক্লজ, এটা হলো রেজাল্ট ক্লজ। যদি শুধুমাত্র আমাকে কফি খেতে দেওয়া হয় তাহলে আমি সারাদিন এটা চালা নিতে পারবো। এখানে দেখো তো, তোমরা আগে যে গ্রামারটা পড়ছো এখন তুমি সেটার উপকারিতা পাইতে শুরু করবা। অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি, শুধুমাত্র যদি তুমি আমাকে রিপোর্টটা যদি লেখা দাও, ক্যান ইউ হ্যাভ এ সিপ, তুমি এক চুমুক পাইতেই পারো। এইখানে ইউ ক্যান হ্যাভ এ সিপ হইতো, ইউ ক্যান হ্যাভ এ সিপ হইতো, কিন্তু অক্সিলারিকে সাবজেক্টের আগে আনছি, আবার প্রশ্নবোধকও দেই না। ইহাকে কি বলে? আমরা জানি এই যে এখানে বাক্যটা হলো ইউ ক্যান হ্যাভ এ সিপ, তুমি এক চুমুক পাইতে পারো, ইউ ক্যান হ্যাভ সিপ, তুমি এক চুমুক পাইতে পারো। কিন্তু আমরা ক্যানকে সামনে আনার পরও প্রশ্নবোধক বাক্য হয় নাই, ইয়াকে ইনভার্সন বলে। ইনভার্সন কেন দেওয়া হয়? জোর দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। তুমি তো এক চুমুক পাইতেই পারো, তুমি যদি শুধুমাত্র আমাকে যদি একটা রিপোর্ট যদি আমার জন্য লেখো তাহলে তুমি এক চুমুক পাইতেই পারো। তাহলে আমরা দেখলাম যে অনলি ইফ যুক্ত যে ক্লজটা, তারপরে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা জোর দেওয়ার জন্য চাইলে আমরা ইনভার্সন করে দিতে পারি। তাহলে তুমি যখন এরকম ইনভার্সনাল সেন্টেন্স যখন লিখবা, এক্সামিনার ভাববে পোলা তো মহাকাবিল, তোমাকে তো এক নাম্বার বাড়াই দিবে, সে ভাববে যে পোলা অনেক মহাকাবিল। তাহলে অনলি ইফ ইউ রাইট দিস রিপোর্ট ফর মি ক্যান ইউ হ্যাভ এ সিপ, তুমি এক চুমুক পাইতেই পারো। তাহলে এই জিনিসটা হচ্ছে বাক্যটা ছিল আসলে এরকম, ইউ ক্যান হ্যাভ এ সিপ, কিন্তু এখানে আমরা একটু সুন্দর করলাম, একটু জোর দিলাম, আমরা ক্যানটাকে আগে আনলাম, কিন্তু প্রশ্নবোধক হয় না, এটাকে বলো ইনভার্সন। যারা ইনভার্সন বোঝো না তারা অ্যাডভার্বের ক্লাসটা ভালো করে করবা। এখন এমিলি বলতেছে আই রাইড মাই বাইক টু ওয়ার্ক নিয়ারলি এভরিডে, আমি প্রায় প্রত্যেক দিন হচ্ছে যে আমার বাইকে চড়ে আমার কাছে যাই। অনলি ইফ ইট রেন্স, শুধুমাত্র যদি বৃষ্টি হয়, ডু আই টেক দ্য বাস, আমি তখন বাসই নিই, আমি তখন বাস নিই। এই যে একটা রস্যই লাগালাম, জোর দিলাম, শুধুমাত্র যদি বৃষ্টি হয় আমি বাস নিই, এটা কী হবে? আই টেক দ্য বাস, শুধু এতটুকু হইতো, আই টেক দ্য বাস। অনলি ইফ ইট রেইনস আই টেক দ্য বাস, বাক্যটা শুদ্ধ। কিন্তু এখন বাক্যটার মধ্যে আমরা একটু জোর দিলাম, আমরা তখন আমি বাসই নিই, আমি অন্য কিছু নেই না সাধারণত। হ্যাঁ, এটা বোঝানোর জন্য। এখন যেহেতু এই বাক্যটা সিম্পল প্রেজেন্টকে প্রশ্ন করার জন্য আমরা কি অ্যাড করি সামনে? আমরা জানি দুটো টেন্সে কোনো প্রকার অক্সিলারি নাই, একটা সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্টকে আমরা প্রশ্নবোধক বা নেগেটিভ করার জন্য ডু বা ডাজ ইউজ করি, আর সিম্পল পাস্টকে আমরা নেগেটিভ বা প্রশ্নবোধক করার জন্য আমরা কি ইউজ করি? আমরা ডিড ব্যবহার করি। তাইলে এখানে যদি পাস্ট টেন্স থাকতো, তুমি সামনে একটা ডিড আনতা ইনভার্সন করার জন্য, এবং এখানে তোমার ভাবটাকে তুমি প্রেজেন্ট ফর্ম বানা দিতা। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তুমি এখানে ডু লাগাইছো, এখানের মধ্যে যদি হি থাকতো তুমি ডাজ লাগাইতা। ওকে, আশা করি বুঝতে পারছো এখানে কেন ডু লাগানো হয়েছে। এখন এমিলি বন্ধু ওরা জিজ্ঞেস করতেছে আর ইউ টু টায়ার্ড, তুমি কি আসলে খুবই টায়ার্ড? ইফ সো, যদি তুমি টায়ার্ড হও, তার মানে ইফ সো মানে ইফ ইউ আর টায়ার্ড, নোড ইউর হেড, মাথা লাড়াও। তাহলে ইফ সো দ্বারা আমরা আসলে বুঝাইছি ইফ ইউ আর টায়ার্ড। তাহলে ইফ সো দ্বারা আমরা হচ্ছে যে ইফ ক্লজটাকে শর্টেন করলাম, ছোটো বানাই ফেললাম। যেখানে কন্ডিশনটা একদম অবভিয়াস সেখানে আমরা চাইলে ছোটো করতে পারি। আর ইউ টায়ার্ড, তুমি কি টায়ার্ড? ইফ সো যদি এরকম হয়, ইফ সো মানে ইফ ইউ আর টায়ার্ড, নোড ইউর হেড, তো মাথা লাড়াও। ইউ হ্যাভ টু গেট আপ, তোমাকে কিন্তু জাগতে হবে। ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড, তোমাকে মোটিভেটেড হইতেই হবে। আচ্ছা, এ হ্যাভ টু কিসে ব্যবহার করি? গত ক্লাসে আমরা বলছিলাম হ্যাভ টু বর্তমানে কোনো কিছু করার জন্য যদি বাধ্যবাধকতা থাকে, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করা লাগবে, সেখানে আমরা হ্যাভ টু ইউজ করি। মাস্ট, রাইট, মাস্ট করতে হবে, বাধ্য, তোমাকে করতে হবে, এটা জোর দিচ্ছি আমরা, তোমাকে করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড, তোমাকে মোটিভেটেড হইতে হবে। আচ্ছা, গেট অর্থ কি এখানের মধ্যে? গেট অর্থ কি পাওয়া? গেট অর্থ হচ্ছে বি, গেট অর্থ এম, গেট অর্থ ইজ, গেট অর্থ আর। তাহলে গেট মানে হচ্ছে তোমার, গেট মানে হচ্ছে যেখানে টু ব্যবহার করা যায় সেখানে গেট ব্যবহার করা যায়। এখানে গেট মানে হচ্ছে বি। ওকে, গেট মানে বি, গেট মানে এম, গেট মানে ইজ, গেট মানে আর। ওকে, এখানে গেট মানে হচ্ছে পাওয়া না। তাহলে ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড, তোমাকে মোটিভেটেড হইতে হবে। আমেরিকানরা দেখবা ওরা কিন্তু বি ইউজ করে না, ওরা গেট ইউজ করে। হ্যাঁ, গেট ইউজ করলে একটু ভাবাসে, একটু অন্যরকম। আর গেট ইউজ করলে বোঝা যাচ্ছে আসলে ইংলিশ অনেক পারে, সে রেগুলার মুভি টুভি দেখে, সে মোটামুটি আপডেটেড আছে সে। হ্যাঁ, ওকে, ইউ হ্যাভ টু বি মোটিভেটেড বললে বোঝা যাচ্ছে ও আসলে গ্রামার বই পড়ে ইংলিশ শিখছে, ও আসলে এতটা আপডেটেড না, ও অতটা ভালো ইংলিশ পারে না। গেট বললে একটু ভাবসা অন্যরকম আছে। ইউ হ্যাভ টু গেট মোটিভেটেড। ইফ নট ইউ উইল বি হেয়ার অল ডে। এখানে ইফ নট বলতে বোঝানো হয়েছে ইফ
ইউ ডোন্ট গেট আপ অ্যান্ড গেট মোটিভেটেড, ইউ উইল বি হেয়ার অল ডে। তাহলে শর্ত যদি অবভিয়াস হয় আমরা চাইলে শুধু ইফ নট দিয়ে আমরা পুরো কথাটা না লিখে শুধু আমরা ইফ নট ব্যবহার করতে পারি। আসো আমরা আরও কিছু ওয়ে দেখি। প্রোভাইডেড, অ্যাজ লং এজ, আনলেস, এগুলো ধরে আমরা শর্ত বুঝাইতে পারি। উইল এমিলি বি অ্যাকসেপ্টেড টু ক্লাউন স্কুল, এমিলি কি ক্লাউন স্কুল অ্যাকসেপ্টেড হবে? দেখি তো কী অবস্থা ওর। এমিলিকে বলা হচ্ছে ইউ উইল বি অ্যাকসেপ্টেড, তুমি অ্যাকসেপ্টেড হবা। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ, প্রোভাইডেড দ্যাট তো ইফ ইউ কমপ্লিট দ্য টাস্ক আউটলাইন বিলো, প্রোভাইডেড দ্যাট মানে অনলি ইফ, শুধুমাত্র যদি তুমি এখানে আউটলাইন বিলো তুমি যাতে টাস্কটা যদি কমপ্লিট করতে পারো। হ্যাঁ, নুন্নবী বলছে ইংলিশ বুঝতে পারি পরে পারে না, তুমি কিন্তু প্রথম স্টেজ কমপ্লিট করছো নুন্নবী, এই বুঝতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি একটা কাজ করবা, তুমি টিউশনি শুরু করো, তোমার যদি আশেপাশে যদি না পাও তুমি একটা টিউশনি শুরু করো। আমি যা আমার স্লাইডগুলো বসে বসে আরেকজনকে পড়াও, দেখবা তুমি ইংলিশে আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবা। এলাকার মধ্যে তোমার চেয়ে ভালো ইংলিশ কেউ পারে না। তুমি জাস্ট এই স্লাইডগুলো একজনকে পড়াবা, তুমি একটা চুক্তি ঠিক করো, নতুন একটা টিউশনি ঠিক করো, বলবে আমি ইংলিশ পড়াবো, দরকার তোমার বন্ধু বান্ধবগুলো ইংলিশ পড়ানো শুরু করো, এটা তো বেস্ট হবে। ঠিক আছে, পয়সা কামাইতে পারলা, আবার তোমার কোনো কিছু শেখার বেস্ট হয়ে যাচ্ছে কাউকে পড়ানো। তোমার ছোটো ভাই বোন থাকলে ওকে ইংলিশ পড়ানো শুরু করে দাও। তাহলে আমরা দেখলাম যে প্রোভাইডেড দ্যাট মানে অনলি ইফ, আমরা চাইলে প্রোভাইডেড দ্যাটটা বাকি শুরুতে বলতে পারি, এমনি বলতে পারি প্রোভাইডেড দ্যাট ইউ কমপ্লিট দিস টাস্ক। প্রোভাইডেড দ্যাট তো কি অনলি ইফ, অনলি ইফ ইউ কমপ্লিট দিস টাস্ক ইউ উইল বি অ্যাডমিটেড টু আওয়ার প্রোগ্রাম, তুমি আমাদের প্রোগ্রাম ভর্তি হতে পারবা শুধুমাত্র যদি তুমি এই টাস্কগুলো কমপ্লিট করো। তাহলে প্রোভাইডেড মানে হচ্ছে অনলি ইফ, প্রোভাইডেড ব্যবহার করাটা মোর ফর্মাল। আচ্ছা, আমরা তো শুধু ইফ দ্বারা তো সব বাক্য আমরা তো হয়তো আমার ইফ দ্বারা তো চলে আমাদের, তাহলে এরকম ডিফারেন্ট ফর্ম আমরা কেন শিখি? শুধু ইফ দিয়ে তো সব সত্য আমরা বুঝতে পারি, প্রোভাইডেড বলার দরকারটা কি? বলার দরকার এই জন্য তুমি তোমার লেখার মধ্যে ভেরিয়েশন আনার জন্য তুমি যখন একটা 50 নম্বরের একটা অ্যাসে লিখবা, ওই অ্যাসেটা হবে মিনিমাম 10 থেকে 12 পেজ। এখন সেখানে তুমি যদি সবগুলো ইফ দিয়ে যদি লেখো সেন্টেন্স, তাইলে তোমার এক্সামিনার ভাবো ওর অত দখল নাই গ্রামারের উপরে। তুমি তোমার মুন্সিয়ানাটা ওকে দেখাবা যে তুমি যখন কিছু তুমি যে একটা মহাকাবিল, তাইলে তুমি একবার বলবা ইফ, একবার বলবা প্রোভাইডেড দ্যাট, তখন এক্সামিনার ভাববে যে আরও পলাতো মহাকাবিল, ওর একটু 2 নম্বর বাড়াই দেয়। তাহলে যেখানে অনলি ইফ সেখানে প্রোভাইডেড দ্যাট ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আমরা দেখি যে অ্যাজ লং এজ এবং আনলেস এটা মানে কি। আই উইল কাম আউট, এখানের মধ্যে এমিলি ওখানে লুকায় আছে, এইখান দিয়ে লুকায় আছে, আর এইটা ও দোস্ত এখানে বসে আছে। এইগুলো এগুলো বিদেশি মেয়ে তো, ওখানে ওদের হচ্ছে যেখান দিয়ে ও সতর ঢাকে না ভালো করে, এই দিক দিয়ে আমার না থাকে একটু। আচ্ছা, আমি এটা পড়া স্লাইডে এটা একটু ইয়ে করে দিব, ঢাকে দিবে এখানের মধ্যে, ওরা বিদেশি তো সতর ঢাকা নেই। আই উইল কাম আউট, আমি বাইরে হয়ে আসবো। অ্যাজ লং এজ, খেয়াল করো, হাসিও না, খেয়াল করো বাক্যটা। আই উইল কাম আউট, আমি বাইরে হয়ে আসবো। অ্যাজ লং এজ, যতক্ষণ না পর্যন্ত ইউ প্রমিস, তুমি প্রমিস করো, নট টু লাভ, না আসার জন্য। তাইলে তুমি না আসার প্রমিস করা পর্যন্ত আমি বাইরে হয়ে আসবো না। তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে? প্রমিস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করছো হাসবা না, ততক্ষণ পর্যন্ত আমি বাইরে আসবো না। ওকে, তাহলে ওর বাইরে হওয়ার সত্য কি? সত্য হচ্ছে ও হাসতে পারবে না এবং এটা প্রমিস করতে হবে, তারপরে সে বাইরে আসবে। সো ও বললো আই উইল কাম আউট অ্যাজ লং অ্যাজ ইউ প্রমিস নট টু লাভ, যতক্ষণ পর্যন্ত তুমি প্রমিস করবা হাসবা না, ততক্ষণ পর্যন্ত আমি কী হবে না, আমি এখান থেকে আসবো না, আমি আসতে হলে তুমি হাসবা না। ওকে, আচ্ছা, এই কথাটাকে সে ঘুরে বলতে বলতো আনলেস। আনলেস সত্য কি? যদি না, আনলেস সত্য যদি না। তাহলে এমিলির বন্ধু বলতেছে আই প্রমিস, আমি প্রমিস করতেছি, নট টু লাভ, না আসার ব্যাপারে আমি প্রমিস করতেছি, আনলেস যদি না ইটস ফানি, যদি না এটা ফানি হয়। তার মানে এটা ফানি হলে আমি হাসবো, যদি ফানি না হয় তাহলে আমি হাসবো না, আমি প্রমিস করতেছি। আই প্রমিস নট টু লাভ আনলেস ইট ইজ ফানি, যদি না এটা ফানি হয় আমি হাসবো না, আমি প্রমিস করতেছি। তাহলে আনলেস মানে হচ্ছে ইফ নট। তাহলে এইবার এমিলি বলতেছে পিছন থেকে আই ওন্ট কাম আউট, আমি আসবো না, আনলেস যদি না ইউ ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো। যদি না তুমি তো তোমার চোখ বন্ধ করো, আমি বাইরে আসবো না। অ্যান্ড আমি বাইরে আসার সত্ত্বেও হচ্ছে তুমি তোমার চোখগুলো বন্ধ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে যে পড়লাম যে অ্যাজ লং এজ অর্থ হচ্ছে অনলি ইফ, আই উইল কাম আউট অ্যাজ লং এজ, অনলি ইফ ইউ প্রমিস নট টু লাভ, অনলি ইফ তুমি যদি প্রমিস করো হাসবা না, তাহলে আমি বাইরে আসবো। তাহলে অ্যাজ লং এজ মানে কিন্তু আমাদের অনলি ইফ, প্রোভাইডেড দ্যাট তো অনলি ইফ, আর আনলেস মানে হচ্ছে ইফ নট। আই প্রমিস নট টু লাভ, আমি প্রমিস করতেছি হাসবো না, আনলেস যদি না ইটস ফানি। আমরা চাইলে আনলেসের বদলে অ্যাকসেপ্ট ইফ ব্যবহার করতে পারি। আই প্রমিস নট টু লাভ, আমি প্রমিস করতেছি হাসবো না, অ্যাকসেপ্ট ইফ ইটস ফানি, যে শুধুমাত্র এটা যদি ফানি না হয় তাহলে হচ্ছে আমি হাসবো না, এটা আমি প্রমিস করতেছি। আমি হাসার ব্যাপারে একমাত্র ওই হচ্ছে এটা ফানি হলে আমি হাসবো, আদারওয়াইজ আমি
হাসবো না। তাহলে এখানে উপরে যেটা বলছে আই ওন্ট কাম আউট আনলেস ইউ ক্লোজ ইউর আইস, আমি আসবো না আনলেস যদি না তুমি তোমার চোখ বন্ধ করো। তাহলে এখানে আনলেস অর্থ হচ্ছে ইফ নট। তার মানে আমরা বুঝলাম আনলেস অর্থ যদি না, আনলেস অর্থ যদি না, আর অনলি অর্থ শুধুমাত্র যদি, শুধুমাত্র যদি। তার মানে একটা বিপরীত, একটার বিপরীত। তাহলে এখানে দেখো স্পেন্সারের ক্ষেত্রে কী হবে দেখো, ইফ দেয়ার ইজ এ ক্লাউন এট দ্য পার্টি, যদি পার্টিতে একটা ক্লাউন থাকে স্পেন্সার উইল নট কাম, স্পেন্সার পার্টিতে আসবে না। এই কথাটাকে আমরা আনলেস দিয়ে কীভাবে বলতে পারি, আমরা বলতে পারি স্পেন্সার উইল কাম টু দ্য পার্টি, স্পেন্সার পার্টিতে আসবে আনলেস যদি না দেয়ার ইজ এ ক্লাউন, যদি না সেখানে ক্লাউন থাকে। তাহলে আনলেসের মধ্যে একটা নট আছে কিনা বলো, আনলেসের মধ্যে নট আছে কিনা, একটা আনলেসের মধ্যে একটা নট আছে। তাহলে এখানে তুমি যদি এখানে একটা নট লাগাই দাও আনলেস দেয়ার ইজ নট এ ক্লাউন, অর্থটা পুরো পাল্টায় যাবে। তখন আসবে ক্লাউন না থাকলে সে আসবে না, পুরো অর্থ পাল্টা যাবে তখন। তুমি যদি আনলেস দেয়ার ইজ নট এ ক্লাউন, দেয়ার ইজ নো ক্লাউন এটা যদি বলো পুরো অর্থ পাল্টা যাবে, তখন হয়ে যাবে যে সে ক্লাউন না থাকলে এবার আসবে না। ওকে, বাস্তবতা হচ্ছে ক্লাউন থাকলে সে আসবে না, কিন্তু তুমি যে আরেকটা নট লাগাই দাও এখানের মধ্যে, তার মানে ও ক্লাউন চাচ্ছে ও। হ্যাঁ, তাহলে আনলেস লাগালে এখানে কোনো নট দিতে হবে না। দেখো অন লিভ কখন, শি থিংস, এবার আরেকজন আছে সে আবার ক্লাউনকে পছন্দ করে, শি থিংস দেয়ার শুড বি ক্লাউন অ্যাট এভরি পার্টি, সে মনে করে যে প্রত্যেক পার্টিতে ক্লাউন থাকা উচিত। তার মানে ক্লাউন থাকলে মাত্র সে আসবে, শি উইল গো টু দ্য পার্টি অনলি ইফ, সে পার্টিতে আসবে শুধুমাত্র যদি দেয়ার ইজ এ ক্লাউন দেয়ার, সেখানে যদি ক্লাউন থাকে। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম খুবই গুরুত্বপূর্ণ, তুমি বড় বড় বাক্য ফর্ম করার জন্য সত্য সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে অনলি ইফ ইউ উইল বি অ্যাকসেপ্টেড, অনলি ইফ প্রোভাইডেড দ্যাট ইউ কমপ্লিট দ্য টাস্ক আউটলাইন বিলো। আমরা চাইলে প্রোভাইডেড দ্যাটটা শুরুতেও লাগাইতে পারি। মনে রাখতে হবে প্রোভাইডেড দ্যাট যুক্ত ক্লজটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটা যদি আগে লিখি তাহলে একটা কমা দিতে হবে এখানের মধ্যে। অপরদিকে প্রোভাইডেড দ্যাট যুক্ত ক্লজটা যদি তুমি পরে লিখো তাহলে এখানে কোনো কমা দিতে হবে না। বিশেষ রিটার্নের একটা পার্ট হচ্ছে এখানে মধ্যে তোমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লিখতে বলে, তো তুমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারছো কি না তার মধ্যে ফুল নাম্বার প্রাপ্তি ডিপেন্ড করবে তুমি আসলে ঠিকঠাক মতে তুমি এখানের মধ্যে বিরাম চিহ্ন তুমি দিতে পারতেছো কি না। তাহলে আমরা এখানের মধ্যে দেখলাম যে অ্যাজ লং এজ অর্থ অনলি ইফ, তাহলে ও বলতেছে যেখানে অনলি ইফ সেখানে অ্যাজ লং এজ ব্যবহার করা যাবে। ইফ নটের বদলে আমরা আনলেস ব্যবহার করতে পারবো, আনলেস মানে ইফ নট, আনলেস মানে ইফ নট। তাহলে যদি আমরা আনলেস ব্যবহার করি তাহলে এইখানের মধ্যে আমরা নতুন একটা নট যদি লাগাই অর্থ কমপ্লিট পাল্টা যাবে। সো আমরা এখানে ব্যাপারটা শিখে ফেললাম এবং দেখলাম আনলেস এবং অনলি ইফ দুটার পুরোপুরি বিপরীত। এবার দেখো আমরা একটু উইশ প্রকাশ করবো। হ্যাঁ, আমরা একটা কথা সবসময় বলি যে নদীর অপরপাশ সবসময় সবুজ, যে অন্য লোকরা খুবই সুখে আছে, আমি ভাবি যে আমরা শুধু অভাবে আছে, আমরা শুধু কষ্টে আছি, অন্যরা মনে খুবই আরামে আছে, এরকমটাই আমরা আসলে মনে করি। তো এই জন্য আমরা প্রচুর উইশ করি, যে উইশটা সবসময় রিয়েলিটি থেকে ডিফারেন্ট। এখন আমরা কিছু উইশ করব ফিউচারের ব্যাপারে, কিছু উইশ করব বর্তমানকে নিয়ে, এবং কিছু উইশ করব আমরা আমাদের অতীতকালকে নিয়ে। তো চলো আমরা উইশ করাটা শুরু করি। বাস্তবতা হচ্ছে আই এম নট গোয়িং টু দ্য বিচ টুমোরো, আমি কালকে বিচে যাব না, এটা বাস্তবতা। আই এম নট গোয়িং টু দ্য বিচ টুমোরো, এটা বাস্তবতা। উইশ হচ্ছে যদি যাইতে পারতাম, তাহলে আই উইশ দ্যাট, এখানের মধ্যে এম হয়ে যাবে ওয়ার, নট থাকলে নটটা কাটা যাবে, কারণ উইশটা তো রিয়েলিটি থেকে ডিফারেন্ট। তাহলে আই উইশ দ্যাট, আমি উইশ করি যে যদি পারতাম যাইতে, আই ওয়ার গোয়িং টু দ্য বিচ টুমোরো। তাহলে এখানে এম হয়ে গেছে কি ওয়ার, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, উইশ হয়ে গেল পাস্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সের একটা রিয়েলিটি উইশের মধ্যে হয়ে গেছে পাস্ট টেন্স। পরেরটা বাস্তবতা হচ্ছে আই এম গোয়িং টু ওয়ার্ক টুমোরো, কালকে আমি কাজে যাব, এটা বাস্তবতা। উইশ হচ্ছে কালকে যদি আমি কাজে না যাওয়া লাগতো, আই উইশ দ্যাট। আই ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক টুমোরো, যেহেতু এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, উইশটা হবে নেগেটিভ। বাস্তবতা হচ্ছে আমাকে যাওয়া লাগবে, উইশ হচ্ছে যদি যাওয়া না লাগতো, আর এটা হচ্ছে আমি যাইতেছি না, এটা বাস্তবতা। উইশ হচ্ছে যদি যাইতে পারতাম, তার মানে বাস্তবতা যদি অ্যাফার্মেটিভ হয় উইশ হলো নেগেটিভ, আর বাস্তবতা নেগেটিভ হলে উইশ হবে অ্যাফার্মেটিভ। আশা করি বুঝতে পারছো। তো বাস্তবতা হচ্ছে আই এম গোয়িং টু দ্য ওয়ার্ক টুমোরো, আর উইশ হচ্ছে আই ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক টুমোরো, যদি কাজ আমি না যাইতাম বা না যেতে পারতাম। তাহলে এখানে খেয়াল করো যে ভবিষ্যৎকালের কোনো উইশ প্রকাশ করার জন্য আমাদের আই উইশ দ্যাটের পরে যে নাউন ক্লজটা আসবে, আই উইশের পরে যে নাউন ক্লজটা আসবে, সেই নাউন ক্লজটার স্ট্রাকচারের মধ্যে সেটা পাস্ট টেন্স হবে। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখি, টুমোরো ইজ মানডে, আগামীকাল হচ্ছে যে সোমবার। এখন আমি উইশ করব আই উইশ দ্যাট টুমোরো ওয়ার স্যাটারডে, কালকে যদি শনিবার হইতো তাহলে আমি বাসায় থাকতে পারতাম, আমি তো ঘুমাইতে পারতাম।
রিয়েলিটি হচ্ছে মাই বস উইল নট ক্যান্সেল ওয়ার্ক টুমোরো, আমার বস কালকের কাজটা ক্যান্সেল করবে না, এটা বাস্তবতা। উইশ হচ্ছে যদি ক্যান্সেল করতো, তাহলে আই উইশ দ্যাট হি উইল হয়ে যাবে উড, হি উড ক্যান্সেল ওয়ার্ক টুমোরো। এটা বললে হবে না, আই উইশ দ্যাট হি উইল ক্যান্সেল ওয়ার্ক টুমোরো। তাইলে আমরা ফিউচারের ব্যাপারে যত উইশ প্রকাশ করব, সেইখানে আই উইশের পরে যে নাউন ক্লজটা আসবে সেই নাউন ক্লজটা পাস্ট ফর্মে চলে যাবে। উইল থাকলে সেটা উড হয়ে যাবে, এখানের মধ্যে আমাদের ইস থাকলে সেটা ওয়ার হয়ে যাবে। এখানের মধ্যে আমাদের নাউন ক্লজের মধ্যে যদি এম থাকে ইস থাকে সেটা ওয়ার হয়ে যাবে। গতকালকে আমরা এটা অবশ্যই আমরা পড়াছিলাম কিসে, আমরা সাবজেক্টিভের মধ্যে এটা নিয়ে কিছুটা কথা বলছিলাম। ওকে, আচ্ছা এইখানে দেখো আমি উইশের পরে দ্যাটের মধ্যে একটা কমা দিয়ে রাখছি, আমি দিই না, স্লাইডের মধ্যে কমা ছিল আর কি। তাহলে এই যে দ্যাটের মধ্যে কমা দিলাম, এটা আমি গতকালকে একটা ক্লাসের মধ্যে বলছিলাম যে তোমার নাউন ক্লজ যদি অবজেক্টের জায়গায় যদি থাকে তাইলে দ্যাটটা না বসালেও কিছুই হবে না, আই উইশ টুমোরো ওয়ার স্যাটারডে। কিন্তু দ্যাট ক্লজটা যদি সাবজেক্টের জায়গায় থাকে, নাউন ক্লজটা যদি সাবজেক্টের জায়গায় থাকে এবং তার আগে যদি দ্যাট থাকে, সেই দ্যাটটা অবশ্যই বসাইতে হবে। ওকে, এবার আমরা প্রেজেন্ট টেন্সের ব্যাপারে কিছু আমরা উইশ প্রকাশ করি। একজন বলছে আই উইশ দ্যাট আই ওয়েন্ট টু দ্য বিচ। ওকে, আমরা তুমি পুরো ক্লাসটা কন্টিনিউ করো, তোমার সব প্রশ্ন আনসার পেয়ে যাবে। দেখো আমরা প্রেজেন্ট টেন্সে আমরা কোনো রিয়েলিটিকে আমরা কি উইশে প্রকাশ করব। রিয়েলিটি হচ্ছে আই এম শর্ট এবং আই এম নট টল অ্যাট অল, এটা হলো বাস্তবতা, আই এম শর্ট। উইশ হচ্ছে সামটাইমস আই উইশ দ্যাট আই এম হয়ে যাবে অয়ার, আই অয়ার টলার, যদি আমি আরও লম্বা হইতাম। রিয়েলিটি হচ্ছে রিকি ইজ রিয়েলি বিজি, ও খুবই বিজি অ্যান্ড হি হ্যাজ ভেরি লিটল ফ্রি টাইম, ওর খুবই অল্প সময় আছে। হি উইশেস দ্যাট, ও উইশ করতেছে দ্যাট হি হ্যাজ হয়ে যাবে হ্যাড, হি হ্যাড মোর ফ্রি টাইম। তাহলে হি উইশেস দ্যাট হি হ্যাড মোর ফ্রি টাইম। এতক্ষণ আমরা যতগুলো নাউন ক্লজ দেখলাম সবগুলো নাউন ক্লজ, মানে সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজে, আমরা একটাও প্রেজেন্ট টেন্স কিন্তু আমরা পাই নাই। তার মানে তুমি প্রেজেন্ট টেন্সে যেটা ঘটতেছে রিয়েলিটি, এটা যদি তুমি যদি উল্টা কিছু যদি চিন্তা করো, তুমি উইশ করো পাস্ট টেন্সে দিতে হবে। তুমি ফিউচার টেন্সে কোনো রিয়েলিটি যদি উইশ করো ডিফারেন্ট কিছুর জন্য, তাও পাস্ট টেন্সে দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাইলে ফিউচার টেন্সের কোনো কিছু উইশ করবা, সেন্টেন্স পাস্ট টেন্সে চলে যাবে। তবে এখানের মধ্যে এম ইজ আর এরা থাকলে কোনো ওয়াজ হবে না, ডাইরেক্ট ওয়ার হবে, এখানের মধ্যে ডাইরেক্ট ওয়ার হবে। উইল থাকলে উড হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে। হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে। তাহলে ফিউচার টেন্সের উইশ হোক আর প্রেজেন্ট টেন্সের উইশ হোক, দুটো উইশের ক্ষেত্রে অলওয়েজ উইশটা পাস্ট টেন্সে চলে যাবে। হ্যাজ থাকলে হ্যাড হবে, উইল থাকলে উড হবে, আর অ্যামিজার থাকলে সেটা ওয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা একটু উইশ করি। চলো, বর্তমান ভবিষ্যতের কোনো উইশ তো আমরা চাইলে এটা, আমরা তো চাইলে এটা হয়তো সত্য করতে পারি, এরকম চেষ্টাগুলো হয়তো সত্য হবে হয়তো, হ্যাঁ। কিন্তু পাস্ট টেন্সের কোনো উইশ তো আমরা আসলে সত্য করতে পারবো না। কী হয় দেখি, চলো আমরা অতীতকালের ব্যাপারে এখন একটু উইশ করবো। আমাদের প্রত্যেকের একটা উইশ থাকে না, অতীতকালে এটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো। এখানে এমিলি হচ্ছে ও অ্যাপ্রন পরে নাই, আই ডিডন্ট ওয়ার অ্যান অ্যাপ্রন ওয়াইল কুকিং, রান্না করার সময় সে অ্যাপ্রন পরে নাই। তার বাস্তবতা হচ্ছে সে রান্না করার সময় অ্যাপ্রন পরে নাই। বাস্তবতাটা কোন টেন্সে আছে? ডিডন্ট ওয়ার কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা সিম্পল পাস্ট টেন্স, এটা বাস্তবতা। এখনও উইশ করবে। বাস্তবতা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, বাস্তবতা যদি সিম্পল পাস্টে থাকে, উইশের মধ্যে অলওয়েজ পাস্ট পারফেক্ট হবে। উইশ অলওয়েজ পাস্ট পারফেক্ট হবে। আই উইশ দ্যাট, আমি উইশ করেছি। আচ্ছা, এখানে নট আছে, আমরা জানি রিয়েলিটি যদি নেগেটিভ হয় তাহলে উইশ তো উল্টাটা হবে, আর রিয়েলিটি যদি অ্যাফার্মেটিভ হয় উইশ তো নেগেটিভই হবে। তাহলে এখানে ও পড়ে নাই, উইশ করবো যদি পড়তাম আই উইশ দ্যাট আই হ্যাড ওর্ন অ্যান অ্যাপ্রন হোয়াইল কুকিং, আমি ইচ্ছা প্রকাশ করেছি যদি আমি একটা অ্যাপ্রন পড়তাম। তাহলে অতীতকালে যে রিয়েলিটিটা ঘটে গেছে সেটা যদি না হওয়ার ব্যাপার আমরা যদি উইশ করি তাইলে সেটা অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্সে। বাস্তবতা হচ্ছে আই স্টেইনড মাই শার্ট, আমি শার্টের রং লাগাই ফেলছি, ঘটনাটা ঘটে গেছে, পাস্ট টেন্সে ঘটে গেছে। উইশ হচ্ছে যদি রং না লাগাইতাম, তাহলে আই উইশ আই হ্যাড নট স্টেইন মাই শার্ট, আমি যদি আমার শার্টটা যদি রং না লাগাইতাম। তাহলে ইউজ দ্য পাস্ট পারফেক্ট ইন দ্য নাউন ক্লজ। দেখো এখানের মধ্যে কোনটা হ্যাড করলে ভালো হতো? আই হ্যাড নট স্টেইনড, কেন? ও আই উইশ দ্যাট আই ওয়ার ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ভালো হতো। হ্যাডে করলে কি সেন্টেন্সটা কি আরও ভালো হতো? হ্যাড আই করলে আই উইশ, আচ্ছা হ্যাড যদি সামনে দাও তার মানে ইফ বোঝাই,
হ্যাড যদি সামনে বসানো মানে হচ্ছে, তার মানে হলো ইফ। বুঝতে পারছো? হ্যাড সামনে বসানো মানে ইফ। আমরা আসবো এরকম কিছু সেন্টেন্স আমরা পাবো সামনে। তার মানে এতক্ষণ আমরা যা যা পড়লাম সেটা হচ্ছে আমরা ফিউচার টেন্সে উইশ প্রকাশ করছি, প্রেজেন্ট টেন্সে উইশ প্রকাশ করছি, পাস্ট টেন্সে উইশ প্রকাশ করছি। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে উইশটা খুবই সহজ, আমরা বাক্যটাকে সিম্পল পাস্টে করে দিতে হবে। তবে এম ইজার থাকলে অয়ার করে দিতে হবে এটাকে, উইল থাকলে সেটাকে উড করে দিতে হবে। যেমন হি উইল নট বাই হার ফ্লাওয়ার্স, 14 ফেব্রুয়ারি তার প্রেমিকার জন্য সে ফ্লাওয়ার কিনবে না। হ্যাঁ, তো ওর প্রেমিকের কাছে ঝগড়া হয়েছে, জন্য সে ফ্লাওয়ার কিনবে না বলে সে সিদ্ধান্ত গ্রহণ করছে। হি উইল নট বাই হার ফ্লাওয়ার্স, তার জন্য সে ফুল কিনবে না। এখন তুমি করতেছো আই মানে তুমি, আমি না, আবার আমার বউ আছে, আই উইশ, আমি উইশ করতেছি হি উড বাই হার ফ্লাওয়ার্স, সে তার জন্য যদি ফুল কিনতো। তাহলে এখানে উইল নট থেকে নটটা বাদ দিয়ে ফেলতে হবে, কারণ উইশ সবসময় উল্টাটা হয়। তাহলে আমরা নট বাদ দিয়ে উইলকে উড করে দিচ্ছি, হি উড বাই হার ফ্লাওয়ার্স, আমি উইশ করি যে সে যদি ফুল কিনতো। বাস্তবতা হচ্ছে আই এম গোয়িং টু দ্য ডেন্টিস্ট টুমোরো, আমি কালকে আমি ডেন্টিস্টের কাছে যাবো। তাহলে এমটাকে আমরা চেঞ্জ করি অয়ার করতে হবে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, আই উইশ, আমি উইশ করি। আই ওয়ার নট গোয়িং টু দ্য ডেন্টিস্ট টুমোরো, যদি ডেন্টিস্টের কাছে আমার যদি কালকে যদি যাওয়া না লাগতো, ও ডেন্টিস্টকে খুব ভয় পাচ্ছে আর কি। হ্যাঁ, সো এমটা ওয়ার হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। আর উইশ করলে যদি পারতাম, আই উইশ আই কুড সুইম। দেখো আমি কোনো দ্যাট দিই না এখানের মধ্যে, তাহলে কি বলছি, নাউন ক্লসের মধ্যে যদি দ্যাট থাকে তুমি না দিলেও সমস্যা নাই। তা আই উইশ আই কুড সুইম, যদি আমি সাঁতার কাটতে পারতাম। বাস্তবতা হচ্ছে ক্যান নট, উইশ হচ্ছে আই কুড। বাস্তবতা হচ্ছে লুইস ইজ নট এ রিচ ম্যান, ও খুব রিচ ম্যান না। এবং লুইস এখন উইশ করতেছে, কি উইশ করতেছে, হি ইজ হয়ে গেছে অয়ার, হি অয়ার এ রিচ ম্যান। বাস্তবতা হচ্ছে আই ক্যানট মেক মাই সেলফ ইনভিজিবল, আমি আমাকে ইনভিজিবল করতে পারি না, ওই যে হলো মুভির মতো। আর উইশ হচ্ছে আই উইশ আই কুড মেক মাই সেলফ ইনভিজিবল, কেন হয়ে গেছে কুড, নটটা বাদ গেছে, নটটা বাদ গেছে। কেন নটটা বাদ গেছে, কারণ উইশ সবসময় উল্টাটা হয়। বাস্তবতা হচ্ছে মাই প্যারেন্টস লিভ ফার অ্যাওয়ে ফ্রম মি, আমার প্যারেন্টস আমার থেকে অনেক দূরে বাস করে। আর উইশ হচ্ছে মাই প্যারেন্টস লিভড ক্লোজার টু মি, আই উইশ মাই প্যারেন্টস লিভড ক্লোজার টু মি, যদিও আমার থেকে অনেক কাছে বাস করতো। এবার তোমরা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে, আচ্ছা প্রথম ফিউচারে আসি। প্রত্যেকে ফিউচারের ব্যাপারে একটা উইশ প্রকাশ করো, প্রত্যেকে ফিউচারের ব্যাপারে একটা উইশ প্রকাশ করো। প্রত্যেকে ভবিষ্যতে কোনো একটা কিছুর ব্যাপারে একটা উইশ প্রকাশ করো, ভবিষ্যৎ নিয়ে একটা উইশ প্রকাশ করো। অ্যাসপারেন্টের এটা হচ্ছে যে আচ্ছা আই উইশ আই ওয়ার এ প্রিন্সেস, এটা তো বর্তমানকালের ব্যাপারে প্রকাশ করছো, কারণ তুমি এখন প্রিন্সেস না। ভবিষ্যৎকালের ব্যাপারে প্রকাশ করো, আই ওয়ার এ বিসিএস ক্যাডার, যদি বিসিএস ক্যাডার হইতাম, আই ওয়ার এ গ্রেড সার্জন, যদি হইতাম, আই ওয়ার আইসিটি ক্যাডার। সবাই ওয়ার নেই, অন্য একটা বলো, সবাই ওয়ার দিলে হবে না, তাহলে সবাই ওয়ার দিয়ে বলে ফেলতেছে, এটা সোজা। অন্য একটা বলো, ওয়ার ছাড়া বলো। আই উইশ আই কুড স্ল্যাপ মাই এক্স ফিয়ান্স, চিট করছে ও, আচ্ছা ওকে সুন্দর বাক্য বলছে, ও যদি ও একটা স্ল্যাপ মারতে পারতো। ঠিক আছে, আমরা প্রয়োজন একটা অ্যাপ বানাবো, ওই অ্যাপের মধ্যে তোমার হচ্ছে আমরা থাপ্পড় মারা সার্ভিস চালু করে দিব। তুমি পয়সা দিলে আমরা যা তোমার পক্ষে থাপ্পড় মারে আসবো, আমরা একটা সিস্টেম। এই কালকে আমি ব্যবসায়িক আইডিয়া খুঁজছে, এটা একটা ভালো সার্ভিস হতে পারে, যে এক্সকে থাপ্পড় মারার সার্ভিস। আই উইশ আই উড বি বিসিএস ক্যাডার, ওকে। আই উইশ আই কুড বি এমপি, ও এমপি হইতে পারলে আই উইশ আই কুড বি এ গ্রেট সার্জন। আই কুড স্টে উইথ মাই প্যারেন্টস, আই উইশ আই ওয়ার ফুলফিল মাই লং চেরিশ ড্রিম, ও যে ড্রিম চেরিশ করতে পারতো। ওকে, সবাই ভবিষ্যৎ ব্যাপারে অনেক উইশ প্রকাশ করি বলছো। এবার বর্তমান ব্যাপারে উইশ প্রকাশ করো। রিচ যেটা, এটা বর্তমানকালে, তুমি এখন রিচ না, তুমি এখন আই এম নট রিচ নাও, তুমি রিচ না, তো তুমি যদি রিচ হইতে পারতা, এটা উইশ আই কুড। যেহেতু দুটার ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে দিই, সেই জন্য আমরা প্রথম ধরতে পারি না। আই উইশ আই কুড টেক কেয়ার অফ প্যারেন্টস টাইম। আচ্ছা, আই কুড বাই মাই ওন হাউস কিনতে পারলে খুব ভালো লাগতো ওর, হবে ধনী হতে চাই, গুড সার্জন হতে চাই, আই ওয়ার মিলিয়নিয়ার হতে চাই। আই উইশ আই কুড স্লিপ নাও, ও ঘুমাইতে পারলে ভালো লাগতো সুমন। ওকে, ওই পুরো সিলেবাস কমপ্লিট করতে পারতো। আচ্ছা, অনেক উইশ প্রকাশ করছো, থ্যাংক ইউ, অনেক উইশ প্রকাশ করছো। আই উইশ দ্যাট আই ওয়ার, এখানে কিন্তু এই তোমার হচ্ছে যে অয়ার কিল আবু খায়ের, তুমি দেখো তুমি একটা কারেক্ট করে ফেলো, তুমি কি লিখবা, আই উইশ দ্যাট আই কিল্ড মাই গার্লফ্রেন্ড হবে, আই কিল্ড হবে, তাই না, আই কিল্ড হবে, রাইট। ওই ভার্বটাকে পাস্ট টেন্স করে দিতে, অয়ার হবে না, আই কিল্ড মাই গার্লফ্রেন্ড হবে। ওর গার্লফ্রেন্ডে কিল করতে চাই, এখানের মধ্যে খবরদার কিল করার প্রয়োজন নাই। তুমি বিশেষ ক্যাডার হয়ে যাও, এটা একটা বড় প্রতিশোধ হবে, দেখবা। বিশেষ ক্যাডার হলেও তোমাকে হ্যালো ভাইয়া বলে তোমাকে নক দিবে, এটা বড় প্রতিশোধ। তুমি ক্যাডার হয়ে যাওয়ার চেষ্টা করো, ও মরে যাবে একদম, মানে ও ভিতরে চলে পড়ে চারকার হয়ে যাবে। ভালো করে পড়াশোনা করো, ভালো থাকে ইজ দ্য গুড রিভেন্স, ভালো থাকতে চেষ্টা করো, ওরা মারার দরকার নেই। ওর ইয়ানিয়া ও কোপানলে পড়ে যাক, ওকে জ্বালাই দাও কোপানলে, তুমি যত ভালো থাকবো কোপানলে পড়বে। আই উইশ দ্যাট আই উড গো টু জান্নাহ, আচ্ছা আই উইশ দ্যাট আই ওয়ার কিল্ড, না আই ওয়ার কিল্ড হবে না ভাইয়া, আই কিল্ড হবে,
কিল মাই ভূত, আই উইশ আই কুড নুন বলছে আই উইশ আই কুড ফোর ম্যারেজ, বাক্যটা পুরোপুরি হয় না, চারটা বিয়া পুরোপুরি হয় না। আই কুড অ্যারেঞ্জ বলতে পারো ফোর ম্যারেজ, বা তোমার হচ্ছে যে চারটে বিয়ে করতে চাও, ওকে, খুব ভালো, অনেক ভালো সিদ্ধান্ত। আই উইশ আই উড বি আর্মি অফিসার, আর্মি অফিসার হতে চাই। আই উইশ আই কুড, ও ইনিমি কিল করতে চাই, আচ্ছা ঠিক আছে, ওকে। ও রুবায়াত ইসলাম, ও চারটা বিয়ে করতে চাই, আচ্ছা ঠিক আছে, চারটা বিয়ে করার জন্য বোধ আছে, বোধ ছেলে দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে ওকে। আই উইশ আই মেট হবে, মেট ইউ 10 years আর্লিয়ার। আচ্ছা, তোমার রিয়েলিটিটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আই মেট হবে। আর রিয়েলিটিতে কি, রিয়েলিটি যদি হয় যে আই ডিডেন্ট মেট ইউ, রিয়েলিটি যদি হয় আই ডিডেন্ট মেট ইউ। আচ্ছা, এইটা তাহলে ও সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাইয়া তোমার রিয়েলিটি যদি হয় আই ডিডেন্ট মেট ইউ 10 years ব্যাক, 10 বছর আগে আমি তোমার সাথে পরিচয় হয় নাই, হ্যাঁ। রিয়েলিটি যদি তোমার পাস্ট টেন্স হয় তখন তোমার উইশটা হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, রিয়েলিটি হবে পাস্ট পারফেক্ট, ওকে ওকে। ঠিক আছে, তোমরা অনেক উইশ প্রকাশ করে ফেলছো, বেশিরভাগ 4 বিয়ে করতে চাও, ভালো, এর ফলে দেশের অনেক ইয়ে হবে, কী হবে আমি জানি না, কী হবে জানি না, ওকে। তো তুমি যে প্রচুর মার খাবে সেটা শিওর। ক্লজেস আফটার তোমার হচ্ছে যে উইশ, আমরা এই সেকশন আমরা এখন পাস্ট টেন্স নিয়ে কিছু উইশ প্রকাশ করবো। তাইলে বাস্তবতা হচ্ছে জো কুড নট মেক ইট টু দ্য পার্টি, পার্টিতেও করতে পারে নাই। উইশ আমরা উইশ করি জো কুড হ্যাভ মেড ইট, যদি এটা করতে পারতো পার্টিতে। বাস্তবতা হচ্ছে এমিলি এইট অ্যান এন্টায়ার বক্স অফ চকলেট, ও পুরো 1 বক্স চকলেট খাই ফেলছে, 1 বক্স চকলেট খাইয়ে ও এখন অশান্তিতে ভুগতেছে, ও এখন বমি টমি করে দিচ্ছে, এখন এমিলি উইশ করতেছে শি হ্যাড নট ইটেন অ্যান এন্টায়ার বক্স অফ চকলেট, উইশ করতেছে। এখন তোমরা প্রত্যেকে পাস্ট টেন্স নিয়ে একটা উইশ করো, প্রত্যেকে পাস্ট টেন্স নিয়ে একটা উইশ করো। রিয়েলিটি কিন্তু অতীতকালে হয়ে গেছে, রিয়েলিটি অতীতকালে হয়ে গেছে, এখন তুমি উইশ করবো যদি না হইতো, রিয়েলিটি অতীতকালে, এখন একটা উইশ করো পাস্ট টেন্স নিয়ে। উইশ আই না, আই আর চাইল্ড অ্যাগেন না, এটা তোমার হচ্ছে যে এটা তোমার ফিউচার টেন্সের উইশ হয়েছে, বা প্রেজেন্ট টেন্সের উইশ হয়েছে, কারণ রিয়েলিটি হচ্ছে আই এম নট এ চাইল্ড, প্রেজেন্ট টেন্সের উইশ হয়েছে। লিনি বুঝতে পারছো তোমার ইয়েটা, কোয়েশনটা? বাস্তবতা হচ্ছে আই এম নট এ চাইল্ড, তোমার উইশটাই কিন্তু প্রেজেন্ট টেন্সের উইশ হয়েছে এটা। আই উইশ মাই গ্র্যান্ডমা কুড লিভ এ লিটল লঙ্গার। তোমার রিয়েলিটি যদি তোমার হচ্ছে যে, তোমার রিয়েলিটি হচ্ছে মাই গ্র্যান্ডমা কুড নট লিভ এ লঙ্গার লাইফ, রাইট? এটা রিয়েলিটি যদি হয় তাহলে তোমার হচ্ছে যে উইশের মধ্যে সেটা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আই হ্যাড নেভার মেট হিম, পুরো বাক্যটা একটু সুবিধা হইতো। উইশ আই ডিডেন্ট স্টাডি এমবিবিএস, না উইশ করলে, আচ্ছা এখন রাকিবা জেরেন যেটা বলছে, ও বলছে ওর বাস্তবতা হচ্ছে ও এমবিবিএস পড়ে ফেলছে, তাইলে আই স্টাডিড এমবিবিএস, এটা বাস্তবতা, ও এমবিবিএস পড়ে ফেলছে, এটা বাস্তবতা, কমপ্লিট করে ফেলছে, স্টাডিড। বাস্তবতা যদি পাস্ট টেন্স হয় তাহলে উইশ হবে পাস্ট পারফেক্ট। আই উইশ আই হ্যাড নট স্টাডিড এমবিবিএস, রাকিবা জেরেন ক্লিয়ার? ওকে, তাহলে ডিড নট হবে না এক্ষেত্রে। আই উইশ আই হ্যাড নট ওয়েস্টেড মাই টাইম, তাহলে আরিফুজ্জামানকে বাস্তবতা হচ্ছে আই ওয়েস্টেড, আমি টাইম অপচয় করে ফেলছি, আই ওয়েস্টেড টাইম, তাহলে উইশ হচ্ছে আই উইশ আই হ্যাড নট ওয়েস্টেড। ওকে, আই হ্যাড $1 বিলিয়ন, না মিনহাজুলেরটা পাস্ট টেন্স হয় নাই, কারণ তোমার বাস্তবতা হচ্ছে আই ডোন্ট হ্যাভ $1 বিলিয়ন, আমার $1 বিলিয়ন নাই। উইশ হচ্ছে যদি থাকতো, এটা প্রেজেন্ট টেন্সের একটা উইশ। আই এম নট কেয়ারফুল, তুমি হচ্ছে যে যদি তোমার সেন্টেন্সে যদি হয় অঙ্কনের আই ওয়াজ নট কেয়ারফুল, তাহলে হ্যাড বিনটা ঠিক আছে। উইশ আই হ্যাড কারেক্টেড অল মাই মিস্টেক, তাহলে বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট কারেক্ট বা আই কুড নট কারেক্ট অল মাই মিস্টেক, তাহলে উইশটা হচ্ছে আই উইশ আই কুড হ্যাভ কারেক্টেড অল মাই মিস্টেক, যদি আমি সব মিস্টেক কারেক্ট করতে পারতাম। দেখো বাস্তবতা হচ্ছে আই কুড নট কারেক্ট, বাস্তবতা হচ্ছে আই কুড নট কারেক্ট অল মাই মিস্টেক্স, এটা হচ্ছে বাস্তবতা, হ্যাঁ এটা বাস্তবতা। উইশটা হচ্ছে আই উইশ আই কুড হ্যাভ কারেক্টেড, যদি পারতাম। উইশ আই হ্যাড নট ডিস্টিংশন, না এটা পাস্ট টেন্সের হয়, আই হ্যাড গট। আচ্ছা বাস্তবতা হচ্ছে
আই ডিডেন্ট গেট ডিস্টিংশন, বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট গেট ডিস্টিংশন। তাহলে ওর উইশটা হচ্ছে আই উইশ আই হ্যাড গট ডিস্টিংশন, রাইট হয়েছে। আই উইশ আই হ্যাড নট বিলিভ দ্যাট চিটার। তাহলে ওর বাস্তবতা হচ্ছে আই বিলিভ দ্য চিটার, BELIEVE, আই বিলিভ দ্য চিটার, এটা হচ্ছে বাস্তবতা। আর উইশটা হচ্ছে আই উইশ আই হ্যাড নট বিলিভ দ্যাট চিটার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় তোমরা অনেকেই সঠিক উইশ প্রকাশ করতে পারছো, মনে হয় তোমরা প্রত্যেকে বাস্তবতাটা চিন্তা করে তোমরা বুঝতে পারছো। ওকে, তোমার উইশটা যদি হয় আই কুড নট কারেক্ট অল মাই মিস্টেক, তো সেক্ষেত্রে এটা কুড হ্যাভ কারেক্টেড। হ্যাঁ, ওকে। বাস্তবতা যদি হয় আই ওয়েস্টেড মাই টাইম, তাহলে উইশ হচ্ছে আই উইশ আই হ্যাড নট ওয়েস্টেড মাই টাইম, রাইট। আই কুড ব্যাক মাই স্কুল লাইফ, এইটা পাস্ট টেন্সে হয় নাই। আরিফুল, বাস্তবতা যদি হয় আই কুড নট গেট ব্যাক মাই স্কুল লাইফ, বাস্তবতা যদি হয় আই কুড নট গেট ব্যাক মাই স্কুল লাইফ, এটা বাস্তবতা। তাহলে দেখো উইশটা হবে কি আই উইশ আই কুড হ্যাভ গট ব্যাক। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আরিফুল ক্লিয়ার হয়েছে কিনা তুমি বলো? তুমি যে বাক্যটা বলছো আই কুড গেট ব্যাক, ওটা তো প্রেজেন্ট টেন্সের উইশ, আমি বলছি পাস্ট টেন্সের উইশ। বাস্তবতা হচ্ছে আই কুড নট গেট ব্যাক, তাইলে উইশটা হবে আই উইশ আই কুড হ্যাভ গট ব্যাক। ক্লিয়ার? ওকে, তাহলে অতীতকালের উইশের জন্য তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। যদি কুড থাকে সেটা কুড হ্যাভ হয়ে যাবে। ওকে, উইশ আই হ্যাড মেড বেটার নলেজ, তাহলে বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট মেক বেটার নলেজ অ্যাবাউট ইসলাম, আর উইশটা হচ্ছে উইশ আই হ্যাড মেড, ভেরি গুড, উইশ দ্যাট আই হ্যাড নট অ্যাডমিট MBA ইন মার্কেটিং। তাইলে বাস্তবতা হচ্ছে আই গট অ্যাডমিটেড, এটা বাস্তবতা। আর উইশ হচ্ছে আই উইশ দ্যাট আই হ্যাড নট গট অ্যাডমিটেড MBA ইন মার্কেটিং। ভেরি গুড, তোমরা আশা করি ধরতে পারছো জিনিসটা। থ্যাংক ইউ, তোমরা আসলে অনেক ব্রিলিয়ান্ট। এবার আমরা দেখি, আমরা এতক্ষণ যা যা বললাম সেটা এখন কাজে লাগাবো। দেখো, বাস্তবতা হচ্ছে এমিলি হ্যাজ ক্লাউন স্কুল, এমিলি ক্লাউন স্কুল আছে। তাহলে এইটাকে যদি আমরা আনরিয়েল করতে যাই, যদি ক্লাউন স্কুল না থাকতো তাইলে আমরা হ্যাশটাকে কী করে দিব? হ্যাশটাকে আমরা পাস্ট টেন্স করে দিব। এখানে নট নাই, তাহলে আমরা নট লাগাই দিব। আচ্ছা, হ্যাশটাকে যদি পাস্ট টেন্স করি, হ্যাশটাকে পাস্ট টেন্স যদি করি আমরা এবং নেগেটিভ যদি করি, তাহলে ইফ এমিলি বলতে পারি যে হ্যাড নট ক্লাউন স্কুল নাও, তো হ্যাড নট শুনতে একটু উইয়ার্ড লাগে। হ্যাড নট না বলে আমরা কি বলি? বলি ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। তাহলে ইফ এমিলি ডিড নট হ্যাভ ক্লাউন স্কুল নাও, বাস্তবতা হচ্ছে শি উইল নট গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল। ওর ক্লাউন স্কুল আছে এবং শি উইল নট গিভ মি এ রাইড, সে আমাকে একটা রাইড দিবে না। এখন তোমরা খালি স্থান ফিল আপ করো। আমরা বলতেছি ইফ এমিলি ডিডন্ট হ্যাভ ক্লাউন স্কুল নাও, যদি ওর ক্লাউন স্কুল এখন না থাকতো সে আমাকে রাইড দিত, তাইলে উইল হয়ে যাবে, উইল নট থেকে হয়ে যাবে নটটা কাটা যাবে, নটটা কাটা গিয়ে এখানে উড হবে, তাহলে এমিলির যদি ক্লাউন স্কুল এখন না থাকতো সে আমাকে রাইড দিত, শি উড গিভ মি এ রাইড অন আর ইউনিসাইকেল। ওকে, তাইলে আমরা এখানের মধ্যে দেখলাম আমাদের ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে রেজাল্ট ক্লজের মধ্যে উড প্লাস বেস ফর্ম বসে। ইহা গ্রামার বোর্ড মধ্যে লেখা আছে, আমরা শুধু পড়ছি, কিচ্ছু বুঝি নাই। ছোটোবেলা থেকে মাস্টার ক্লাস এটা আমাদের এটা পড়াছিল প্রথম, এই তোরা মুখস্থ কর। ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্স হয় রেজাল্ট ক্লজে উড প্লাস বেস ফর্ম বসে, কেন বসে কিছু বুঝি নাই, মাস্টার এটাই পড়েছিল আমাদের এটা। ওকে, আমাদেরকে স্যার ছিল, ওই আল্লাহ ওনাকে ব্যস্ত নিক, উনি মারা গেছে। স্যার ক্লাসে আসে প্রথম রুলস লেখাই দেয়, এই তোরা রুলস লেখ, আমরা কি জিজ্ঞেস করলে বেটা রুলস লিখতেছিস না কেন, খাতার মধ্যে রুলস নোট কর। ভালো স্যার ছিল মানে। আচ্ছা দেখো, বাস্তবতা হচ্ছে আই এম নট ফ্রম জাপান, আমি জাপান থেকে আমি আসি নাই, আমার বাড়ি জাপানে না, বাস্তবতা আই এম নট ফ্রম জাপান, সেই জন্য আমি জাপানি বলতে পারি না, ডোন্ট স্পিক জাপানিজ, আমি জাপানি বলতে পারি না। এইবার তুমি একটু উইশ প্রকাশ করতে পারো। হ্যাঁ, ইফ আই, আচ্ছা না আমি উত্তর বলে দেবো না, আগে বলো আই এম নট ফ্রম জাপান, বাস্তবতা যদি আমি জাপানি হইতাম, যদি জাপান থেকে হইতাম, এটা বলো। এম কি হয়ে যাবে? এম ওয়ার হয়ে যাবে। ভেরি গুড, ইফ আই ওয়ার ফ্রম জাপান, জাপান থেকে যদি আমি আসতাম। বাস্তবতা হচ্ছে আই ডোন্ট স্পিক জাপানিজ, আমি জাপানি বলি না, বাস্তবতা। এইবার তোমরা বলো আমি যদি জাপানি হইতাম তাহলে আমি জাপানি বলতাম। এবার বলো এটা কি বসাবো বলো। ইফ আই ওয়ার ফ্রম জাপান, আমি যদি জাপানি হইতাম তাহলে আই, ভেরি গুড,
আই উড স্পিক জাপানিজ। যদি আমি জাপানি হইতাম তাইলে ইফ আই ওয়ার ফ্রম জাপান আই উড স্পিক জাপানিজ, অথবা আই কুড স্পিক জাপানিজ হতে পারে। ওকে, তাহলে আমি জাপানি বলতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম আই উড স্টাডি মোর, আমি অনেক বেশি পড়াশোনা করতাম। আই উড টেল দ্য ট্রুথ, আমি সত্য বলতাম। তাহলে আমরা দেখলাম ইফ ক্লজটা যদি আমাদের সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে তারপর রেজাল্ট ক্লজটা উড প্লাস বেস ফর্ম, উড প্লাস বেস ফর্ম। এখন আমরা জীবনে এরকম অনেক ভুল করি যে ভুলগুলো কখনো কি করা যাবে না, কখনো শুধরানো যাবে না। অনেক ভুল আছে জীবনে যেগুলো শুধরানো যাবে, যেমন বিয়ে করাটা একটা এরকম একটা ভুল যেটা কখনো কি করা যাবে না, তোমার শুধরানো যাবে না। প্রশান্ত ত্রিপাঠী নামক একজন ভদ্রলোক, উনি একটা বই লিখছিল হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ ইন 1 উইক। এই বইটা প্রকাশের 24 ঘন্টার মধ্যে বেস্টসেলার হয়ে গেছিলো। পরে ওরা একটা তোমার দিয়েছিল, সংশোধনী দিয়েছিল। ওরা আসলে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে আসলে ওই এলের জায়গায় ডব্লিউ হয়ে গেছে এখানের মধ্যে, এখানে এল হবে এখানের মধ্যে, তো এখানে এল হয়তো ডব্লিউ হয়ে গেছে, এখানে সমস্যা হয়ে গেছে একটু। তো যাই হোক, এখানে প্রশান্ত ত্রিপাঠী সে যদিও লিখছে যে তোমার হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ ইন 1 উইক, আমরা এটা চাইলেও চেঞ্জ করতে পারবো না। তো আচ্ছা, আমরা এখন অতীতকালের ভুলভ্রান্তি দেখি কী করতে পারি এগুলো নিয়ে। বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট ওয়েক আপ আর্লি, আমি আর্লিতে ঘুম থেকে উঠি নাই, বাস্তবতা। সেই জন্য আই ওয়াজ লেট, আমি লেট করছি। এখন আমি যদি আর্লিতে ঘুম থেকে উঠতাম, দেখো আমরা বলছি বাস্তবতা যদি অতীতকাল থাকে, বাস্তবতা যদি অতীতকালে থাকে, তুমি যখন এটা কন্ডিশনাল বানাবা, ইফ আই এখন বানাও, বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট ওয়েক আপ, আমি উঠি নাই ঘুম থেকে আর্লিতে, এখন এটা তুমি কন্ডিশনাল বানাও, যদি উঠতাম। বাস্তবতা যদি পাস্ট টেন্সে থাকে, এই বাস্তবতা পাস্ট টেন্সে থাকলে আমাদের ইফ ক্লজ কী হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? বাস্তবতা যদি পাস্ট টেন্সে থাকে, তোমরা না এখানে আনসার দিলে একটু আগে, তোমরা না আনসার দিছো। বাস্তবতা যদি পাস্ট টেন্সে যদি ঘটে বাস্তব, তাহলে তুমি এটাকে যদি না ঘটতো এই ব্যাপারে কী হবে, এটা তখন পাস্ট পারফেক্টে বলবা। তাহলে ইফ এখানে নট আছে, তাহলে এখানে আমাদের ইফ ক্লজে নট হবে না। তাহলে কী হবে, ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, যদি আমি, অথবা আই হ্যাড গট আপ আর্লি, রাইট, এটা হইতে পারে। ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, যদি আমি আর্লিতে উঠতাম। এখন বাস্তবতা হচ্ছে আমি লেট করছি, আই ওয়াজ লেট। ইফ ক্লসে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আচ্ছা দেখো, যদি আমাদের শর্ত যেটা এটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে, শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে, তখন শর্তটাকে যখন আমরা ইফ ক্লসে নিব সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। অপরদিকে রেজাল্টটাকে আমরা কুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আরেকবার বলি, রেজাল্টটাও, শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। শর্ত হচ্ছে আই ডিডন্ট ওয়েক আপ আর্লি, আমি ঘুম থেকে উঠি নাই, সেই কারণে আই ওয়াজ লেট, আমি রেজাল্ট হলে আমি লেট করছি। শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। এইটাকে যখন আমরা কন্ডিশনাল বানাবো তখন শর্তটা পাস্ট টেন্সে, শর্তটাকে আমরা বানাবো পাস্ট পারফেক্টে। ইফ আই হ্যাড ওকেন আপ আর্লি, যদি আমি আর্লিতে উঠতাম। রেজাল্ট ক্লজটাকে তুমি উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো কী হবে, আই উড নট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, আই উড নট হ্যাভ বিন লেট। এইখানে যদি অ্যাফার্মেটিভ থাকে এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। দেখো এখানে নট ছিল, এখানে নট উঠে গেছে। তাহলে আমি ওয়ার্কে সেক্ষেত্রে দেরিতে যাইতাম না। অনেকে মনে বুঝবে না, আরও উদাহরণ দিলে বুঝবা। এইখানে আই ফরগেট মাই সুটকেস, বাস্তবতা, সুটকেস হারাই ফেলছি, শর্ত, সেই কারণে আই ডিডন্ট গো টু স্পেন, স্পেন আমি যাইতে পারি নাই। শর্তটাও পাস্ট টেন্সে, রেজাল্টটাও পাস্ট টেন্সে। আই ফরগেট মাই সুটকেস, সুটকেসটা হারাই ফেলছি, বাস্তবতা, পাস্ট টেন্সে। আই ডিডন্ট গো টু স্পেন, স্পেনে যাইতে পারি নাই, তাহলে রেজাল্টটাও পাস্ট টেন্সে, শর্তটাও পাস্ট টেন্সে। এখন যেটা শর্ত, পাস্ট টেন্সে শর্তটাকে আমি যখন ইফ ক্লজে ঢুকাবো, পাস্ট পারফেক্ট বানাবো, ফিল আপ করো। বাস্তবতা হচ্ছে আই ফরগেট মাই সুটকেস। এখন তোমরা সবাই লেখো কমেন্টে, ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস। ভেরি গুড, তোমরা এখন অনেক দেখি ব্রিলিয়ান্ট হয়ে গেছো, তোমরা আসলে ব্রিলিয়ান্ট। ইফ, আমি শুধু শুধু বকা দিয়েছিলাম না, তোমরা ব্রিলিয়ান্ট যে আমি বিশ্বাস করি এখন। ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস। এখন বাস্তবতা হচ্ছে তুমি স্পেনে যাইতে পারো নাই, শর্তওয়ালা ক্লজটাকে উড হ্যাভ অথবা কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইফ আই হ্যাড নট ফরগটেন মাই সুটকেস, আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, আই উড হ্যাভ গন টু স্পেন। তাইলে ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট দিছি, রেজাল্ট ক্লজটাকে দিছি আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম যেখানে আমরা এতক্ষণ যা যা পড়লাম, কি পড়ছি আমরা, ইফ প্লাস আমাদের যেখানে আমাদের শর্তটাও প্রেজেন্ট টেন্সে,
ফলাফলটাও প্রেজেন্ট টেন্সে, সেগুলোকে আমরা কন্ডিশনালে নেওয়ার জন্য যেখানে আমাদের শর্তটাও প্রেজেন্ট টেন্সে কইছিল, ওই যে প্রথম যেটা পড়ছিলাম আমরা, যেখানে আমাদের শর্তটাও প্রেজেন্ট টেন্সে ফলাফলটাও প্রেজেন্ট টেন্সে, আবার বলি শর্ত প্রেজেন্ট টেন্সে ফলাফলও প্রেজেন্ট টেন্সে, এটা কি রিয়ালিটি, এটা কি রিয়ালিটি। এটাকে আনরিয়াল বানানোর জন্য শর্তটাকে নিয়ে গেছি আমরা পাস্ট টেন্সে, আর রেজাল্টটাকে নিয়ে গেছি আমরা উড প্লাস ভার্বের বেস ফর্মে। আগের সেন্টেন্সটা এরকমই ছিল, আমাদের শর্তটাও আমাদের প্রেজেন্ট টেন্সে, রেজাল্টটাও প্রেজেন্ট টেন্সে, বাস্তবতা রিয়ালিটি। তাহলে এই বাস্তবতা বা রিয়ালিটিকে আমরা যখন কন্ডিশনালে নিয়ে গেছি, তখন শর্তটাকে আমরা নিয়ে গেছি সিম্পল পাস্টে, অপরদিকে ফলাফলটাকে নিয়ে গেছি উড প্লাস বেস ফর্মে। এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। এরপরে আমরা আসলাম যে আমাদের শর্তটাও করছে অতীতকালে, রেজাল্টটাও অতীতকালে। তাহলে আমাদের শর্তটা অতীতকালে, রেজাল্টটা অতীতকালে, তখন শর্তের ক্লজটাকে আমরা বানায় ফেলছি পাস্ট পারফেক্ট, রেজাল্ট ক্লজটাকে বানায় ফেলছি আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এটাকে সামারি করতে পারি এইভাবে যে ইফ ক্লজটা যদি সিম্পল পাস্ট হয় তাহলে রেজাল্ট ক্লজটা হলো উড প্লাস বেস ফর্ম, আর ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয় রেজাল্ট ক্লজটা উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে সামারি। ইউজুয়ালি কন্ডিশনালের মধ্যে এতটুকু পড়ানো লাগে, জাস্ট এইটা পড়াতে গেলে কন্ডিশনাল আসলে শেষ, তেমন কিছু লাগে না। কিন্তু তুমি একটা হাবলু হয়ে যাবে, তুমি এই জিনিসটা শিখছো কিন্তু ইউজ করতে পারতেছো না। একটা যন্ত্র আছে তোমার কাছে, যন্ত্রটা ইউজ করতে পারতেছো না, তাই না? এটা খুবই দুঃখজনক হয়ে যাবে না তখন? হ্যাঁ, তাহলে তুমি এটা রুল শিখছো কিন্তু সেন্টেন্স বানাতে পারো না, কী লাভ এসব রুল শিখে? লাভ আছে গ্রামার শিখে, কোনো লাভ নাই। তাহলে আমরা এখানের মধ্যে বাস্তবতা হচ্ছে আই লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, এবং তার ফলে জেগ চুরি করছে। তাহলে শর্তটাও পাস্ট টেন্সে, ফলাফলটাও পাস্ট টেন্সে। আই লেফট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, আমার লাঞ্চটা আমি আনঅ্যাটেন্ডেড রেখে চলে গেছি এবং জেগিটা চুরি করছে। এটাকে তুমি এখন আনট্রু বানাবা। তাইলে যেটা আমার শর্ত, এটা কি বানাবো? পারফেক্ট টেন্স বানাবো। ইফ আই হ্যাড নট লেফট মাই লাঞ্চ, আমি যদি আমার লাঞ্চটা আনঅ্যাটেন্ডেড না রাখতাম। আর জেগ স্টোল এটা কী বানাবো? এটাকে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে জেক উড নট হ্যাভ স্টোলেন ইট। কেন নট লাগাইছে? কারণ এখানে যদি পজিটিভ হয় এখানে নেগেটিভ হবে। এটা অ্যাফার্মেটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ হবে। উল্টাটা না হলে তো সেটা আমাদের কন্ডিশনাল কীভাবে হবে, তাই না? যে কুড নট হ্যাভ স্টোলেন ইট। ওকে, যেখানে দুইটা ঘটনায় কিন্তু কিসে আছে? অতীতকালে আছে। তাহলে তুমি দুটা জিনিস শিখছো, একটা হচ্ছে রেজাল্ট বর্তমানে, শর্ত বর্তমানে। সেক্ষেত্রে কী হবে? আমাদের কন্ডিশনটাকে আমরা কী নিব? সিম্পল পাস্টে নিব। হ্যাঁ, সিম্পল পাস্টে নিব, রেজাল্টটাকে উড প্লাস বেস ফর্মে নিয়ে যাব। অপরদিকে কন্ডিশনও পাস্টে, রেজাল্টও পাস্টে। কন্ডিশনটাকে নিব আমরা পাস্ট পারফেক্টে, রেজাল্টটাকে নিব উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ইফ মানে তো আনরিয়াল জিনিসপত্র, ইফ মানে তো আনরিয়াল জিনিসপত্র। যদি এটা হইতো ইফ মানে তো আনরিয়াল, ইফ মানে আনরিয়াল না। ইফ আই হ্যাড নট লেট মাই লাঞ্চ আনঅ্যাটেন্ডেড, আমি যদি এটা না রাখতাম তাহলে হচ্ছে যে কুড নট স্টোলেন ইট, ও স্টোল করতে পারতো না। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো কি না বলো? আচ্ছা, না বুঝতে পারলে আবার রেকর্ডটা দেখো। ওকে, তাহলে দুটা ঘটনাই প্রেজেন্টে, তুমি এটা বুঝতে পারছো, দুটা ঘটনা পাস্টে, এটাও বুঝতে পারছো। এখন এরকম যদি হয়, হ্যাঁ, এরকম যদি হয় তোমার যে কন্ডিশন হচ্ছে পাস্টে, রেজাল্ট হচ্ছে প্রেজেন্টে, কন্ডিশন প্রেজেন্টে আবার রেজাল্ট হলো পাস্টে, এরকম কি থাকতে পারে? থাকতে পারে। আমি পড়াবো না। যদি তোমার আগ্রহ থাকে তুমি আগের ব্যাচের রেকর্ডিংয়ে দেখে নিও, জুন মাসে যে পড়াছিলাম সেই রেকর্ডিং দেখে নিও। এটা আমি রিটার্ন ব্যাচে আবার পড়াবো, এটা কিন্তু তোমাদের পড়াবো না, তোমরা মাইন্ড করবো আবার বেশি পড়াইলে। তোমার এত আগ্রহ থাকলে তুমি এখান থেকে পড়ে নিও। এরকম আছে তোমাদের গ্রামার বইয়ের মধ্যে, এটা নাই। আমাদের দেশীয় গ্রামার বইয়ের মধ্যে এরকম জিনিসপত্র নাই। এটা শিখতে পারলে তোমার মানে লেখার দক্ষতা অনেক বাড়বে। তুমিও জুন মাসে যে ব্যাচে যে পড়াছিলাম ওখানে ওদের রেকর্ডিংয়ের মধ্যে আছে, এটা তোমাদের পড়াবো না। এটা এখন আসো আরও কিছু কন্ডিশনাল পরে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, দেখো আমরা চাইলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারাও আমরা এরকম শর্ত বুঝাতে পারি। কীভাবে দেখো? তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে আমাদের আগের পার্টে যদি প্রেজেন্ট টেন্স যদি থাকে, এখানে V1 থাকলে পরের পার্টে এটা V2 হবে, এটা পাস্ট টেন্সে চলে যাবে। আর অ্যাজ ইফ অ্যাজ দো এখানের মধ্যে এখানে আমি যদি থাকে এটা অয়ের হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এখন আনসার দাও। হি টক্স অ্যাজ ইফ, সে অন্য কথা বলে যেন সে সব কিছু জানে। হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ, এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, একটু মহাকাবিল। তাহলে অ্যাজ ইফ থাকলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটা হচ্ছে কি পাস্ট টেন্স হয়ে যাবে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অপরদিকে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে এখানের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এইটা পাস্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হি টকড, এমনভাবে কথা বলতেছিল অ্যাজ দো হি ড্যাশ দেয়ার, যেন সে সেখানে গেছিল, এমনভাবে চাপা মারতেছে সে। হি টকড, এমনভাবে কথা বলতেছে অ্যাজ দো হি ড্যাশ দেয়ার, কী হবে? অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার, অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার। তো অ্যাজ ইফ ব্যাস দোর সাথে আমরা হচ্ছে যে এটা সহজ না? ওকে, এখন আসো বেহুদা জিনিস কী জিনিস। প্রথমে ক্লাসে পড়াচ্ছিলাম না, এমন কিছু ব্যাপার সেপার আছে, প্রাকৃতিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, সায়েন্টিফিক ব্যাপার, এগুলোর মধ্যে তোমার ইফ ক্লজ যদি হয়, এটা ফর শিওর 100% শিওর ওটা ঘটবে, রেজাল্ট ক্লজটা ঘটবে। যেমন ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, সানে যদি তুমি বেশিক্ষণ থাকো তুমি সানটা পূর্বে, এটা একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি আছে। যদি গ্রীষ্মকাল হয় তাহলে এটা গরম লাগবে, এটা গ্যারান্টি, ন্যাচারাল ইভেন্ট, সায়েন্টিফিক ইভেন্ট। ইফ হি হ্যাজ টাইম, যদি সময় থাকে, হি ভিজিট আস নেক্সট ডে, ও আমাদের পর দিন করবে। এটা যদিও একদম জিরো কন্ডিশনাল সরাসরি হয় না, তারপরে স্ট্রাকচারালি এটা জিরো কন্ডিশনাল। তাইলে যে সকল প্রাকৃতিক ইভেন্ট, সায়েন্টিফিক ট্রুথ, ন্যাচারাল ইভেন্ট, এখানের মধ্যে কী হয়, ইফ ক্লজ যদি সত্য হয় ওটা সত্যি হবে ফর শিওর, কোনো সন্দেহ নাই। তাহলে ইফ ক্লজও প্রেজেন্ট টেন্স, রেজাল্ট ক্লজও প্রেজেন্ট টেন্স। তাইলে তোমার আমরা যদি বলি যে ইফ ইউ, তুমি হচ্ছে যে তুমি যদি রুবিকে যদি তাপ দাও, রুবিকে তাপ দিলে এটা রং হারাবে, লেখো ইফ ইউ হিট রুবি, যদি রুবি তুমি হিট দাও, তাপ দাও, এটা ন্যাচারাল ইভেন্ট, এটা একটা সায়েন্টিফিক ইভেন্ট। রুবিতে তাপ দিলে ওর তাপ নষ্ট, ওর কালার নষ্ট হয়ে যাবে। এটা ইফ ইউ হিট রুবি, ইট উইল লুজ হবে নাকি ইট লস হবে? ইট লসেস হবে, রাইট। ইট উইল হবে না কিন্তু, ইট উইল হবে না, ইট লসেস। ইট উইল হবে না কিন্তু, কাজেই উইল হবে না কিন্তু, কারণ প্রাকৃতিক ইভেন্ট, সায়েন্টিফিক ইভেন্ট, যেটা ফর শিওর ঘটবে। হ্যাঁ, এইখানের মধ্যে আমার ইফ ক্লজটাও প্রেজেন্ট টেন্স, রেজাল্ট ক্লজটাও প্রেজেন্ট টেন্স। এটাকে জিরো কন্ডিশনাল বলে, ইহাকে জিরো কন্ডিশনাল বলে। ইট ভ্যানিশেস কালার, ইট লসেস ইটস কালার, এখানে কোনো উইল টুইল হবে না, ইট ডিসকালার্স, রাইট, এরকম প্রেজেন্ট টেন্স হবে। একে জিরো কন্ডিশনাল বলে, প্রাকৃতিক ইভেন্ট, ন্যাচারাল ইভেন্ট, সায়েন্টিফিক ইভেন্ট। অপরদিকে তোমার ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আমরা জানি ইফ ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্স হলে রেজাল্টে কী হতে পারে, রেজাল্টের মধ্যে সিম্পল প্রেজেন্ট হতে পারে, রেজাল্টের মধ্যে সিম্পল ফিউচার হতে পারে, রেজাল্টের মধ্যে কমান্ড হতে পারে, অনেক কিছু হতে পারে, পড়ছি না? ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং রেজাল্ট ক্লজ যদি সিম্পল ফিউচার হয়, ওকে ফার্স্ট কন্ডিশনাল বলে। ইফ দ্য ম্যান ওয়ার্কস হার্ড, যদি কঠোর পরিশ্রম করে, হি উইল শিওরলি গেট সাকসেস, ও সফল হবে। কিন্তু ইফ ক্লজ কিন্তু আবার ফিউচার টেন্স করে দিও না, এটা আমরা ক্লাসে শুরুতে বলে দিচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজকে কখনো ফিউচার করতে হয় না, ডিপেন্ডেন্ট ক্লজ অলওয়েজ প্রেজেন্ট টেন্সে থাকে। ওকে, তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এবার আসো আমাদের ইফ, ও যে একটা পড়াছিলাম যে, আচ্ছা বলো তো এই কন্ডিশনালটার মধ্যে আমার শর্ত এবং রেজাল্ট দুটো কোন টেন্সে ছিল বাস্তবতার মধ্যে, রিয়েলিটির মধ্যে যে পড়াছিলাম যে আমরা, দুটো প্রেজেন্ট টেন্স ছিল। ভেরি গুড, দুটো প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে যেখানে আমার বাস্তবতার মধ্যে আমার কন্ডিশনও প্রেজেন্ট টেন্সে ছিল, রেজাল্টও প্রেজেন্ট টেন্সে ছিল, সেটাকে আমরা যখন শর্ত সাপেক্ষে চেঞ্জ করছি, যখন এটাকে আমরা আনরিয়েল বাক্য বানাইছি, তখন আমরা প্রথম পার্টকে পাস্ট টেন্স করে দিয়েছি, পরের পার্টে উড প্লাস বেস ফর্ম লাগাই দিচ্ছি। ইফ ইউ ওয়ান্টেড হেল্প, যদি তুমি হেল্প চাইতা, আই উড হেল্প ইউ, আমি হেল্প করতাম। তুমি হেল্প চাও নাই এবং আমি তোমাকে সাহায্য করি নাই। বাস্তবতা হচ্ছে তুমি হেল্প চাও নাই, আমি সাহায্য করি নাই, যদি চাইতা সাহায্য করতাম। এইটাকে বলে সেকেন্ড কন্ডিশনাল। ইফ শি কল মি, বাস্তবতা হচ্ছে ও আমরা কল করে নাই এবং আমি রেসপন্স করি নাই। কন্ডিশনাল হচ্ছে ইফ শি কল মি, যদি কল করতো, আই উড রেসপন্ড অন টাইম, আমি রেসপন্স করতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড ডু দ্য রিয়েল টাস্ক, আমি রিয়েল টাস্কটা করতাম। একে সেকেন্ড কন্ডিশনাল বলে। লাস্ট ওয়ান যেটা পড়ছিলে তোমরা, ওই যে আমাদের প্রথম পার্ট যদি পাস্ট পারফেক্ট, পরের পার্ট উড হ্যাভ, ওখানের মধ্যে আমাদের রেজাল্ট এবং কন্ডিশন দুটো কোন টেন্সে ছিল বলো? ওখানে আমার শর্তও ছিল পাস্ট টেন্সে, রেজাল্টও ছিল পাস্ট টেন্সে, দুটো জিনিসই পাস্ট টেন্সে। ইয়াকে যখন আমরা আনরিয়েল বানাইছি, তখন ইফ ক্লজটাকে পাস্ট পারফেক্ট করে দিচ্ছি, রেজাল্ট ক্লজটাকে উঠে প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপেট করে দিচ্ছি। ইয়াকে থার্ড কন্ডিশনাল বলে। ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, বাস্তবতা হচ্ছে ও ট্রাই করে নাই, হি ডিডেন্ট ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, বাস্তবতা। এবং বাস্তবতা হচ্ছে আই ডিডেন্ট ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমি পুলিশকে ম্যাটারটা জানাই নাই। এখন আনরিয়েল হচ্ছে ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, যদি সে কান্ট্রিটা
লিভ করতে চাইতো আই উড হ্যাভ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমি পুলিশকে এটা জানাইতাম। তাহলে প্রথম পার্ট যদি আমাদের পাস্ট পারফেক্ট, পরেরটা উড হ্যাভ অর কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ইয়াকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এখন আনসার দাও, একজন অস্থির হয়ে গেছিলো, কয় কেমন আছে পরীক্ষায়, আনসার দাও। দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই বারের মধ্যে কুড হ্যাভ পাস্ট পার্টিসিপল আছে, কুড হ্যাভ এবং পাস্ট পার্টিসিপল আছে, তাহলে ইফ ক্লসে কী হবে? ইফ ক্লস হবে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট, রাইট। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। ইফ আই আর ইউ, যদি আমি যদি তুমি হইতাম, আই প্রথমটা সিম্পল পাস্ট, পরেরটা আই উড টেক দ্য মানি, আমি টাকাটা নিতাম। হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, আচ্ছা হ্যাড সামনে বসানো মানে হচ্ছে ইফ, ইফ আই হ্যাড, হ্যাঁ ইফ আই হ্যাড নোন, ইফ আই হ্যাড নোনকে তুমি হ্যাডটার সামনে আনলে ইফ আর বসাতে হবে না। হ্যাড আই নোন মানে হচ্ছে ইফ আই হ্যাড নোন, বুঝতে পারছো? হ্যাড সামনে মানে হচ্ছে ইফ। সো হ্যাড আই নোন ইউ, হ্যাড আই নোন, আমি যদি জানতাম ইউ আর সিটিং আউটসাইড, তুমি আউটসাইডে বসে আসো, আমি যদি জানতাম তুমি আউটসাইডে বসে আসো, আই প্রথম পার্টে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরের পার্টে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, আমি তোমাকে ভিতরে আসতে বলতাম। সম্ভবত তোমার এক্সের বিয়ে তো, তো তুমি তো এক্সের বিয়েতে তুমি গেছো, এবং যাওয়ার পরে এখন এক্স শুনছে আর কি, পরে তুমি আউটসাইডে বসেছিলা, তোমার কেউ ডাকে না, তোমার এক্স তোমার বলছে যে তুমি যে আউটসাইডে দাঁড়ায় আসো, এটা যদি আমি জানতাম তাহলে তো ভিতরে আসতে বলতাম। এক্সের বিয়ে খাইতে গেছো আর কি তুমি, হ্যাঁ এক্সের বিয়ে খাও না কেউ, হ্যাঁ কী বলো এক্সের বিয়ে খাও না কেউ। আচ্ছা দিস কুড হ্যাভ ওয়ার্কড, এক্সের বিয়ে খাইতে যাবে এবং বন্ধু বান্ধবরা খাইতে যাবে, একদম সবাইকে নিয়ে যাবা, একদম খায় একদম বেশি করে খাবা, একদম গিফট তো নিবাই না, বেশি করে একদম 14 গোষ্ঠী নিয়ে যাবা, ম্যাচে সবাই নিয়ে যাবা, যত লোক আছে ম্যাচে সবারই, ওই তোরা আয় আমরা খাইতে যাই। কেন ও তোমার লোকে ইয়ে করছো না, চলনা করছে সেই জন্য। সো দিস কুড হ্যাভ ওয়ার্কড, এটা কাজ করতো ইফ আই, তাইলে কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে নিশ্চয় ইফ ক্লজ হলো পাস্ট পারফেক্ট টেন্স। সো ইফ আই হ্যাড বিন মোর কশাস, ওকে হি, তাইলে ইফ ক্লসে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে নিশ্চয়ই এখানের মধ্যে আমাদের উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস দেখো, উড হ্যাভ বিন অ্যারেস্টেড কেন হলে দেখো, এটা হচ্ছে বাক্যটা হচ্ছে, যদি এটা বলতাম যে পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড, অ্যারেস্ট করার কাজটা যে করে সে ভার্বের এজেন্ট, এজেন্ট যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহা অ্যাক্টিভ ভয়েস, তাহলে পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড, ঠিক আছে। এখন এখানে এই যে উড হ্যাভ অ্যারেস্টেড, অ্যারেস্ট করার কাজটা আপনি সে করে না, এটা পুলিশ করে, তার মানে ও গ্রেপ্তার হয়, তার মানে বাক্যটা প্যাসিভ ভয়েস। আর উড হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েস করার জন্য খুবই সহজ, একটা বিন লাগাই দিলে হয়ে যাবে। সো উড হ্যাভ বিন এবং পাস্ট পার্টিসিপল তো আগে থেকেই আছে, তাহলে হি উড হ্যাভ বিন, এবার কি তোমরা বুঝতে পারছো কেন উড হ্যাভ বিন হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, রাইট। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, শাহিন এই জবটা কখনো নিত না, ইফ ড্যাশ হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম। ইফ যদি সে জানতো, ইফ তাহলে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আসছে, ইফ যদি সে জানতো, ইফ হি হ্যাড নোন হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম, ও তাহলে এই জবে কখনোই ঢুকতো না, ওকে। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, আমি যদি জানতাম তুমি আসবা, এটাও মানে তোমার এক্স বলতেছে তোমার, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, জানতাম তোমার এক্স বলতেছে যে স্টেশনে যেতে তোমাকে আগে আনার জন্য, হ্যাঁ আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, বিয়ের আসর থেকে আমি স্টেশনে চলে যেতাম তোমাকে আমি আগে নিয়ে আসার জন্য, আই উড হ্যাভ গন। বাস্তবতা হচ্ছে আমি জানি না, জানতাম না এবং আমি যাই নাই, এ বাস্তবতা, দুইটাই পাস্ট টেন্সে, ওকে। এবার বলো এটা কি, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, তাহলে ইফ ক্লজ আছে আমাদের পাস্ট পারফেক্টে, তাহলে সে আসতো আমাদের দেখতে, যেহেতু ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিশ্চয়ই উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সো হি উড হ্যাভ কাম টু সি আস। হ্যাড আই নোন হার, আমি যদি তারা চিনতাম, হ্যাড আই নোন হার মানে হচ্ছে ইফ আই হ্যাড নোন হার, এটাকে হ্যাডটা সামনে আনলে ইফ আর লেখা লাগে না, হ্যাড আই নোন হার, আমি যদি তারে চিনতাম,
আই উড হ্যাভ মেট হার, আমি তার লগে দেখা করতাম, আই উড হ্যাভ মেট হার, তাহলে দেখা করতাম। ইফ আই হ্যাড মাছ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে বলো কী হতো? উড হ্যাভ হেল্প হইতো, কোনটা বলো? যারা উড হ্যাভ হেল্প ডাকিয়েছো তোমরা ধরা খেয়েছো, তোমরা ধরা খেয়েছো। কীভাবে ধরা খেয়েছো? কারণ ইহা তো পাস্ট পারফেক্ট না, হ্যাড তো পাস্ট, এই হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল থাকতে হবে না? হ্যাডের পর পাস্ট পার্টিসিপল না থাকলে পাস্ট পারফেক্ট কেমনে হবে? এটা সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্ট, সেই জন্য এখানে উড প্লাস বেস ফর্ম, এটা সিম্পল পাস্ট, তোমরা ধরা খাইছো। সো আই উড হেল্প দ্য ডিস্ট্রেস পিপল। ইফ আই হ্যাড অ্যানাদার পেন, যদি আমার একটা কলম থাকতো তাইলে, এক্সাম হলে ধরো তোমার বান্ধবী তোমার বলছে যে ভাই আপনার একটা কলম হবে, তুমি তারা বললা যে ইফ আই হ্যাড অ্যানাদার পেন, যদি আমি বিশ্বাস করেন ভাই আমাদের একটা কলম থাকতো, আই উড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতাম। আমি যদি তুমি হইতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, পরেরটা উড প্লাস বেস ফর্ম, সো আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। কোন সেন্টেন্স আর কারেক্ট? ইফ ওয়ার্কস হার্ড হি সাকসিডস, কঠোর পরিশ্রম করলে সাকসিড হবে। ইফ ইউ ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। ইফ ইউ উড ওয়ার্ক হার্ড হি সাকসিডেড, এটা তো হবেই না। ইফ ইউ ওয়ার্ক হার্ড হি সাকসিড, এটা হবেই না, এই দুটো তো হবেই না, ফর শিওর এই দুটো হবেই না, তাহলে উপর দুটার একটা হবে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো এখানের মধ্যে দুইটাই তো ভাইয়া কারেক্ট হয়, এটা তো জিরো কন্ডিশনাল, এটা তো কারেক্ট হয়, এটা হ্যাঁ, এটা তো ভাইয়া দুইটা তো কারেক্ট হয়, কিন্তু বলো তো আমি কেন বলি না এখানের মধ্যে? কারণ ওয়ার্ক হার্ড করলে কি তুমি যে সাকসিড হবা যে কোনো গ্যারান্টি আছে এরকম? এটা কি ন্যাচারাল ইভেন্ট? মনে রাখবো জিরো কন্ডিশনাল মানে ন্যাচারাল ইভেন্ট, সাইন্টিফিক ইভেন্ট, যেটা 100% শিওর, কোনো সন্দেহ নাই, যেটা কোনো সন্দেহ নাই, যেগুলো ওগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল হয়। ইফও সত্য, রেজাল্টও সত্য, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যেগুলো সন্দেহ আছে, কঠোর পরিশ্রম করলে সাকসেস হবে এরকম গ্যারান্টি নাই, সেই জন্য এটা আমরা ফার্স্ট কন্ডিশনাল দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। কোনো কোনো জায়গায় হি সাকসিডস আছে, কিন্তু নাই, তুমি ভালো গ্রামার পড়বে দেখবা এখানের মধ্যে বলা আছে ক্লিয়ারলি। আমি যে রাজা হইতাম, হ্যাড আই বিন এ কিং, এটা মানে হচ্ছে ইফ আই হ্যাড বিন এ কিং, এটাকে আমরা সংক্ষেপে লিখছি হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হইতাম, হ্যাড আগে দিলে ইফ হয়, হ্যাড আই বিন এ কিং, তাহলে আমি রাজা হইলে আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, মিথ্যা কথা সবই। আমরা ছোটোবেলায় এগুলো করতাম যে লটারি টিকিট পেলে একটা মসজিদ বানিয়ে দিব, আল্লাহ পাকরে বলতাম, আল্লাহ পাকরে লোভ দেখাতাম, আল্লাহ পাক লটারি টিকিটটা আমাকে পাওয়া দেন, একটা মসজিদ বানিয়ে দিব। আমরা কোনোদিনও পাইনি একদিনও। ওই থ্যাংক ইউ না, দাঁড়ো। এখন আমরা খুব দ্রুত গতিতে রাইট ফর্ম ভার্ব পড়বো। কেন দ্রুত গতিতে পড়বো? কারণ রাইট ফর্ম ভার্বটা তোমরা আমার পড়াইবা, কারণ আমি এতক্ষণ তোমাদের ভার্ব নিয়ে গতকালকে ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস নিচ্ছি, সুতরাং এখন তোমরা আমাকে পড়াইবা, আমি খুব দ্রুত গতিতে এটা টেনে দিব। আর যদি যারা দ্রুত গতি বুঝো না, তুমি আমার আগের ব্যাচের রেকর্ডিংটা দেখে নিও। আসো। আই সাজেস্ট দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল, আই সাজেস্ট দ্যাট মেরি কাম হেয়ার, গতকালে পড়াইছে, বলো দিকে কী বলে? এগুলোর কী বলে? শুধু উত্তর দাও, উত্তর দিলে আর পড়াবো না, উত্তর দাও। এগুলোর কী বলে যারা কত ক্লাসে ছিলা? আই সাজেস্ট, আই প্রপোজ, ইহাকে সাবজেক্টিভ বলে, পারছো সাবজেক্টিভ বলে। তাহলে আই সাজেস্ট দ্যাট লিসা, এখানের মধ্যে রাইট দ্য আর্টিকেল। আই প্রপোজ দ্যাট সুজান, এখানে কোনো এম ইদার হবে না, বি হবে। আই সাজেস্ট দ্যাট সুজান বি আস্ক টু অ্যাটেন্ড দ্য পার্টি। হি রিকোয়েস্টেড দ্যাট দ্য কার পার্ক নট বি লকড অ্যাট নাইট। দ্য বোর্ড রিকমেন্ড দ্যাট হি, এখানে জয়েন্ট হবে না, হি জয়েন, সব বেস ফর্ম হবে। দে মেড এ সাজেশন দ্যাট উই, এখানে আর আর্লি হবে না, উই আর আর্লি হবে না, উই বি আর্লি হবে। গত ক্লাসে পড়াছিলাম এগুলো। ইট ওয়াজ এসেন্সিয়াল, ইট ওয়াজ, তারা ইজ অ্যাংশাস, উই ওয়ার ডিটারমাইন্ড, এগুলো সাবজাংটিভ। এখানে মনে রাখতে হবে ভার্বটা কী হবে, বেস ফর্ম হবে। বলছিলাম এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুই 2 থেকে 3 বার রিডিং পড়বা, এমনি মনে থাকবে। মূল গত ক্লাসে পড়াচ্ছিলাম, তাই শুধু মনে রাখবা যে সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, এরপরে দ্যাট ক্লাসের পরে যে সাবজেক্টটা আসে তারপরে ভার্বের বেস ফর্ম হয়। আর সাবজেক্টিভ কখন কখন হবে সেটা তুমি এই চারটা ভালো করে দেখবা। আমরা গতকালকে কিছু ক্লু দিয়েছিলাম, সেই ক্লুগুলো দেখবা। এখানে ছিল আমাদের কাউজ রেড, হ্যাঁ। তাহলে কমান্ড, অর্ডার, উই, সাজেস্ট, রিকমেন্ড, আস, ইনসিস্ট, ডিমান্ড, বিশ্বাস করে এইগুলো এখান থেকে পরীক্ষা কমন আসবে। এইগুলোই সাবজেক্টিভ ওয়ার্ড, এটা মনে রাখো তুমি, হ্যাঁ। কাউজ রেড, কমান্ড, অর্ডার, উই, সাজেস্ট, রিকমেন্ড, আস, ইনসিস্ট, ডিমান্ড, এর বাইরে আসবে না। তারপরে ইট ইজ অ্যাডজেক্টিভগুলোর মধ্যে ইন আইস, ইম্পর্টেন্ট, নেসেসারি, ইম্পারেটিভ, ক্রুশিয়াল, এসেন্সিয়াল, এই কয়েকটা মনে রাখো। রূপা ইজ, এই শর্টকাট লাগবে না, এমনি এগুলো মার্কেটে খুব চলে, এই জন্য দিছি আমি, যেহেতু মার্কেটে খুব খাই এগুলো, এই জন্য দিছি। তুমি কারো পড়াতে গেলে এই শর্টকাট বলতে পারো, কিন্তু আমি দেখছি এগুলো কোনো কাজে আসে না। আমি দেখছি বারবার পড়তে পড়তে নিজের একটা আইডিয়া জেনারেট করলে ওগুলো পরীক্ষা হলে মনে আসে, কিন্তু রূপা ইজ এইসবগুলো শর্টকাট মটকাট এগুলো কিচ্ছু মনে আসবে না। আমি দেখছি এর মনে আসে না। তুমি কয়েকবার পড়ো, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ ভাইটাল দ্যাট, ইট ইজ গুড আইডিয়া দ্যাট, ইট ইজ ব্যাড আইডিয়া দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, এরকম পড়ো কয়েকবার। শেক্সপিয়ারের একটা সনেটের মধ্যে খুবই প্রেমের একটা লাইন বলছে, ইফ দিস বি ইরর অ্যান্ড আপন মি প্রুভড
নেভার রিড, নর নোমেন এভার লাভড। এটা মিনিংটা কি পরে ক্লাসে লিখে নিয়ে আসো, একটু টেলিগ্রামে লিখে দিও। এটা তোর মনে কতটুকু প্রেম আছে এটা বোঝা যাবে তুমি যেটা অনুবাদ করতে পারো। ইফ দিস বি ইরর অ্যান্ড আপন মি প্রুভড, নেভার রিড। তোমরা তোমার এক্স তোমাকে ছলনা করছে, বলছো তুমি ভুল করছো, তো তুমি ওকে অভিযুক্ত করতেছো। শেক্সপিয়ার বলছে আর নেভার রিড নর নোমেন এভার লাভড, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ওটা মারিয়ে ফেলবা, তুমি তোমার চেয়ে অনেক ভালো লোক ছিল সে। ওকে, সো পোয়েট কী মনে করে? পোয়েট মনে করে যে ভালোবাসার ডেফিনেশন নিয়ে সে যদি ভুল হয়, দেন হি হ্যাজ নেভার রিটেন অ্যান্ড নো ওয়ান হ্যাজ এভার লাভড, যেন কেউ ভালোবাসে নাই এবং সে কোথাও রিড করো না, অভিযোগ করবো না কোথাও, তুমি মারে ফেলতে চাও মিয়া, তুমি মিনিংটা লিখে নিয়ে আসো। এই ধরনের কথা মাঝে মধ্যে মুখস্থ করে ফেলবা। কী কাজ আছে জানো? SMS পাঠাতে কাজে লাগবে। তুমি মিনিং বুঝো না বুঝো, SMS পাঠাতে কাজে লাগবে। দেখবে SMS পাঠালে দেখবা যে মেয়েরা খুব খুশি হয়ে যাবে। আচ্ছা, মেয়েদেরকে বলছি, তুমি ছেলেদের পাঠাতে পারো। টিম হার্ডিন বলছে, ইফ আই ওয়ার এ কার্পেন্টার অ্যান্ড ইউ আর এ লেডি, উড ইউ ম্যারি মি এনিওয়ে, উড ইউ হ্যাভ মাই বেবি। যাই হোক, এখানের মধ্যে কবিও বলছে যে বেবি হওয়ার জন্য, টিম হার্ডিন। সো এইটা লয়ার সাবজেক্ট। এখানের মধ্যে কবিতার লাইন নিয়ে আসছে একটু মাঝে মধ্যে, প্রেম ভালোবাসার দরকার আছে। আমি আমার চুল কাটাইলাম, সবাই ইংরেজি লেখো কমেন্টে। আমি আমার চুল কাটাইলাম, আমি এটা বলে চিপ বলে, এটা তুমি ওর টিম হার্ডিনকে চিনো, ও কত বড় কবি, ও চিপ, তো ওর শুনে মাইন্ড করবে। আমি আমার চুল কাটাইলাম, সবাই ইংরেজি লেখো সবাই। আই হ্যাড মাই হেয়ার কাট। কী রে তোমরা সবাই দিকে পারতেছো, ঘটনাটা কি? চালাক হয়ে গেছে সবাই দেখি। একজন উত্তর দাও নাই, কি একজন বলো নাই যে আই কাট মাই হেয়ার, এটা একজন বলো নাই, তার মানে তোমরা আসলে ব্রিলিয়ান্ট। সো আই হ্যাড মাই হেয়ার কাট, আই গট মাই হেয়ার কাট। তোমরা অনেকে কারেক্ট আনসার দিছো, রাইট, ভেরি গুড। একজন ভুল করো না, আমি ভাবছিলাম ভুল করবা। তাহলে যে ভার্ব কর্তার দ্বারা কাজ সম্পাদন না করে অন্যের দ্বারা কাজটা করে তাকে বলে পজিটিভ ভার্ব। মেক মানে জোর জোর জবরদস্তি করা, মেক মানে হচ্ছে জোর করা। সো আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, এখানে দেখো হ্যাডের পরে কোনো বস্তুবাচক জিনিসপত্র আসলে এখানের মধ্যে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আমি আমার কারটা রিপেয়ার করাইছিলাম, আমি আমার কারটা রিপেয়ার করাইছিলাম আরেকজনের দ্বারা। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড, আমার কম্পিউটারটা আমি ঠিক করাইছিলাম। হেডের পরে বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, হেডের পরে বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একটা চার্ট করে দিব, তারপরে তোমার মাথা ঢুকবে, নাহলে কয়েকটা পড়ানোর পরে মাথার মধ্যে গিট্টু লেগে যাবে, কোন ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে, কোন ক্ষেত্রে বেস ফর্ম হবে। একটা চার্ট করে দিব পরে। আই উইল হ্যাভ এ ডেন্টিস্ট ফিল মাই টুথ, আমি একটা ডেন্টিস্টের সাথে আমার দাঁতটা ফিল করাবো। ডেন্টিস্টের নাম হলে দিগন্ত, দিগন্তের হাতে মনে ওর টুথটা ফিল করাবে। তাহলে দেখো হ্যাভের পরে ব্যক্তি, ভার্বের বেস ফর্ম। আই হ্যাড মাই ফ্রেন্ড, ব্যক্তি, ড্র মাই প্র্যাকটিক্যাল নোটবুক, আমি আমার বন্ধুর হাতে প্র্যাকটিক্যাল নোটবুকটা আঁকাবো। এই কাজটা কে করছিল? আমি আমার একটা ব্যক্তি, যে জীবনও করে দিলে আমি আমার প্র্যাকটিক্যাল খাতা করে দিন লিখি নাই। 9-10 হচ্ছে আমার আপা হাতে লেখাছিলাম। তারপরে তোমার হচ্ছে যে HSC হচ্ছে আমার কিছু জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ছিল, ওদের হাতে লেখাছিলাম। MBBS-এর মধ্যেও আমার বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড যারা ছিল ওদের হাতে লেখাছিলাম। ওদের পামটাম দিছি, একটু যথেষ্ট পাম দিতে হয়েছে, পামদার পরে লিখে দিছে। তো এখন তুমি চাইলে তোমার প্র্যাকটিক্যাল নোটবুক কাম না করে তুমি হচ্ছে বন্ধুর হাতে লাগাইতে পারো, যারা আমার তো লাগাইছো আর কি। নীলখাতে লাগাইছো, আচ্ছা, আমি ও টাকা পয়সা খরচ করি নাই। MBBS-গুলো আমার বান্ধবীর হাতে লাগাইছি, আমার বান্ধবীর ইপা লেগে দিয়েছিল আমাকে। ওরা অবশ্যই তোদের পাম দিয়েছিলাম, বলছি তোর তো লেখা যে সুন্দর, চিত্র এত সুন্দর, কেমনে তুই এটা কেমনে সম্ভব ভাই, তুই তো কেমনে পারছ এগুলা। এটা ওর পামটাম দেওয়ার পর গলে গেছে, তো বলছি তুই আমার আঁকে দে, আঁকে দিয়েছিল ওই অ্যানাটমি এগুলো আর কি। আচ্ছা, আই হ্যাড মাই ফ্রেন্ড ড্র মাই প্র্যাকটিক্যাল নোটবুক। তারা তো কোনো কাজ আদায় করে নিতে, লোক একটা পাম দিবা ভালো করে, পামটাম দিয়া তারপরে তুমি হচ্ছে যে কাজ আদায় করে নেবে সুন্দর করে, পাম ছাড়া কাজ হবে না। তাহলে হ্যাভ হ্যাডের পর ব্যক্তি থাকলে বেস ফর্ম, হ্যাভ হ্যাডের পর বস্তু থাকলে কী হবে বলো তো? বস্তু থাকলে বস্তু পাস্ট পার্টিসিপল, একটা শিখলা, ডান। ব্যক্তি থাকলে বেস ফর্ম, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল, একটা শিখলা। কিছুক্ষণ পর তোমার মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে। ওকে, আই গট দ্য কার রিপেয়ার্ড, আই গট দ্য লেটার প্রিন্টেড, আই গট দ্য ওয়ার্ক ডান। তাহলে বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল, ওকে, বস্তু পাস্ট পার্টিসিপল। গেট গট সেম, যেখানে হ্যাড ব্যবহার করতে পারবা সেখানে তুমি গট ব্যবহার করতে পারবা। আই গট দ্য কার রিপেয়ার্ড, আমি কারটা রিপেয়ার করাছিলাম। আই গট দ্য লেটার প্রিন্টেড, আমি লেটার প্রিন্ট করাইছিলাম। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করাইছিলাম। ওকে, যেখানে হ্যাড ব্যবহার করতে পারবা সেখানে তুমি গট ব্যবহার করতে পারবা, নো প্রবলেম। তবে একটা পার্থক্য আছে। তাহলে হ্যাড বলো আর গট বলো, বস্তু থাকলেই পাস্ট পার্টিসিপল। হ্যাড বলো গট বলো, বস্তু থাকলেই পাস্ট পার্টিসিপল। কিন্তু হ্যাডের পরে ব্যক্তি থাকলে বেস ফর্ম হইলেও গটের পরে বস্তু থাকলে কিন্তু বেস ফর্ম না, এখানের মধ্যে 2+ ভার্ব ইনফিনিটিভ। তাহলে পার্থক্য আছে কিন্তু। তাইলে আমরা ঠাড়া মুখস্থ না করে পার্থক্যগুলো ধরতে হবে আমাকে। তাহলে হ্যাড এবং তোমার হচ্ছে যে গেট গট, এদের পরে বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল দুজনের ক্ষেত্রেই। কিন্তু হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে বেস ফর্ম, কিন্তু গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কিন্তু
ইনফিনিটিভ। ওকে, আই গট হিম টু রিপেয়ার ইট, আমি ওরা এটা রিপেয়ার করাইছি। গট হার টু রাইট ইট, হ্যাঁ, গট হার টু ক্লিন ইট। শুনেছিল একটা কথা বলি, আমি যে কথাটা বলছি এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশি সত্য। মেয়েরা তোমাদেরকে প্রায় পামটাম দিয়ে কাজ করে নেবে, খবরদার সাবধান থাকবা। অনেক মেয়ে আছে এরকম, তোমার পামটাম দিয়ে তুমি তো মেয়েরা কিছু বললেই তুমি একদম ইয়ে হয়ে যাও, মানে মনে হয় যেন তুমি এটা না করলে তুমি শহীদ হয়ে যাবা, তুমি জন্য না করলে তুমি সাথে সাথে এটা করার জন্য উঠে পড়ে লাগো। তুমি তোমার গুরুত্বপূর্ণ আগে করবা। আমি দেখছি এক্সাম হলে কোনো মেয়ে যদি বলে ছেলেদেরকে ভাই একটু দেখান, ও তো মনোযোগ না দেখাতে পারলে ও ইয়ে হয়ে যাবে, মানে ও অস্থির হয়ে যায়, আমাকে দেখাতে বলছে আপু তাড়াতাড়ি, আমি খাতাটা দিই তাড়াতাড়ি। খবরদার করবা না এগুলা, তোমরা এগুলো শিকার হবে বেশি বেশি। আচ্ছা, তাহলে এটা আশা করি এখন থেকে মনে রাখতে পারবা। তাইলে তুমি হ্যাড এবং গেট দুটোর মধ্যে আশা করি কনফিউশন লাগাবা না, যে হ্যাডের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফর্ম, কিন্তু গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফর্ম না, 2+ ভার্বের বেস ফর্ম। ওকে, এখন আসো, একজন একটু আগে মেক ব্যবহার করছিল। মেক মানে জোর জবরদস্তি করা কাউকে কিছু দিয়া, হ্যাঁ, মেক মানে জোর জবরদস্তি করা। আই মেড হিম ডু দিস জব, ও কাজটা করতে চাইতেছিল না, আমি ওর করতে বাধ্য করছি। তাহলে মেক যখন পজিটিভ বার, তার মানে জোর জবরদস্তি করা। আই মেড হিম ডু দিস হোমওয়ার্ক, আমি ওরে হোমওয়ার্কটা করতে বাধ্য করছি। তাহলে মেক বা মেড যখন পজিটিভ, তার মানে জোর জবরদস্তি করা। সো আই মেড হার লাভ মি, আমি ওরে ভালোবাসতে আমারে বাধ্য করছিলাম, ভালোবাসা দিবি কিনা বল, নাহলে মারি হবে। সো এটা হলো জোর জবরদস্তি করা। তাহলে আমরা মেককে যখন পজিটিভ হিসেবে ব্যবহার করব, তার মানে হচ্ছে জোর করা। তাহলে মেক বা মেড, ব্যক্তি থাকলে বেস ফর্ম, ব্যক্তি থাকলে বেস ফর্ম। আমরা এর মধ্যে বেস ফর্ম কী কী পাইছি? আমরা কিন্তু হ্যাডের সাথে ব্যক্তি, তাও কিন্তু কি পাইছি আমরা, তাও আমরা বেস ফর্ম পাইছি। এখন বলে ফেলো তো, গেটের পর ব্যক্তি থাকলে কি কী ফর্ম হবে? গেটের পর ব্যক্তি, ভেরি গুড, 2+ ভার্ব, 2+ ভার্ব। একটু ট্রিকি আছে, এগুলো একটু ট্রিকি আছে। এখন তুমি বলবা যে ভাইয়া আমি কোথাও দেখছি যে মেক থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, ওইখানে মেকটা আসলে পজিটিভ না, মেকের পরে ভার্ব আসছিল, ওটা পাস্ট পার্টিসিপল, ওটা পজিটিভ না। আই ক্যান মেক মাই সেলফ আন্ডারস্টুড, আমি নিজেকে বুঝাইছি। শি হ্যাড টু শাউট টু মেক হার সেলফ হার্ড, সে চিৎকার করছে কেন, লোকে যাতে তাকে শুনে। ওকে, তাহলে এইখানে কিন্তু মেক কিন্তু পজিটিভ না। ওকে, তাহলে মনে রাখবা যে মেক যদি পজিটিভ হয়, ব্যক্তি থাকুক বস্তু থাকুক, আরেকবার বলি, মেক যদি পজিটিভ হয়, ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, যে থাকবে থাকুক, ভার্বের বেস ফর্ম। এতক্ষণ পড়ানোর পর মাথার মধ্যে তোমার যে প্যাচ লাগছে, আসো প্যাচটা ক্লিয়ার করি, একটা একটা করি। আসো, প্রথম হচ্ছে গেট, না প্রথম হচ্ছে আমরা হ্যাড পড়ছিলাম, হ্যাড পড়ছিলাম। হ্যাডের পরে যদি বস্তু থাকে তাহলে কী হবে? সব উত্তর দাও, শুধু V1 V3 এভাবে বলবা। হ্যাড বস্তু V3, ওকে, হ্যাডের পর বস্তু V3, ব্যক্তি V1, ওকে। সেকেন্ড এক্সাম্পল পড়ছিলাম আমরা গেট গট দিয়ে, ওকে, গেট গটের পর বস্তু V3, গেট গটের পর বস্তু V3, ব্যক্তি 2+ বেস ফর্ম, ইনফিনিটিভ, রাইট, 2+ বেস ফর্ম, এটা গেছে। এরপরে আমরা আসছি মেকে, মেক যখন পজিটিভ ভার্ব হবে, অর্থ হলো জোর করা কোনো কিছু। মেকের পর ব্যক্তি থাকুক বস্তু থাকুক, সে যখন পজিটিভ হবে তখন অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে, ব্যক্তি বস্তু যা থাকবে থাকুক, অলওয়েজ ভার্বের বেস ফর্ম। হার মাদার মেড হিম, ওর মা বাধ্য করছে, টেক দিস হিজ মেডিসিন, ও ওষুধ খাইতে চাচ্ছে না, ওর মা বাধ্য করছে যে ওষুধ খাই। আই মেড দ্য মেশিন, আমি মেশিনটা কাজ করাছিলাম, ওয়ার্ক, কাজ করতে বাধ্য করছিলাম। ওকে, আর বস লেট আস লিভ দ্য মিটিং আর্লি, আমাদের বস আমাদেরকে মিটিং থেকে আগে যাইতে দিচ্ছে। মাসুমস ওয়াইফ লেট হিম ম্যারি অ্যাগেন, ওর ওয়াইফ খুব ভালো এবং ওর ওয়াইফ ওকে আবার বিয়ে করতে অনুমতি দিচ্ছে, লেট হিম ম্যারি অ্যাগেন। তাহলে লেটের পর ব্যক্তি থাকলে কিন্তু বেস ফর্ম। তাহলে আমার বস লেট আস লিভ, মাসুমস ওয়াইফ লেট হিম ম্যারি। তাহলে লেটের পরেও ব্যক্তি থাকুক, ব্যক্তি থাকলে V1। এখন আসো, হেল্প মাঝে মধ্যে তোমার হচ্ছে যে পজিটিভ হিসেবে ব্যবহার হইতে পারে, যেমন পি টু হেল্প মি গেট দ্য জব, পি টু হেল্প মি টু গেট দ্য জব। হেল্প যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন ব্যক্তির সাথে বেস ফর্ম বসালেও কারেক্ট, ইনফিনিটিভ বসালেও কারেক্ট। হেল্পের পর ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ দুটোই বসতে পারে, দুটোই কারেক্ট। এতক্ষণ পড়ার পর তোমার মাথার মধ্যে আবার বেস লাগছে। তাহলে দেখো, লেটের পর পার্সন থাকলে বেস ফর্ম, হ্যাভের পর পার্সন থাকলে বেস ফর্ম, মেকের পর পার্সন থাকলে বেস ফর্ম, গেটের পর পার্সন থাকলে শুধু 2+ বেস ফর্ম। আমি আবার একটা নতুন করে চার্ট করলাম এখানের মধ্যে। তাইলে লেটের পর পার্সন থাকলে বেস ফর্ম, হ্যাভের সাথে পার্সন থাকলে বেস ফর্ম, মেকের সাথে পার্সন থাকলে বেস ফর্ম, শুধুমাত্র গেটের সাথে পার্সন থাকলে
টু প্লাস বেস ফর্ম। ওকে, অপরদিকে এখানের মধ্যে তুমি দেখো যদি আমাদের এইখানে আচ্ছা, এগুলোর হচ্ছে তোমার আমরা আবার কিছু এক্সাম্পল এখানের মধ্যে দিয়ে দিছি। সো এক্সাম্পলগুলি তুমি আবার দেখে নিবা। মেক মানি হচ্ছে যে ফোর্স সামওয়ান টু ডু সামথিং, দ্য মেরি স্টুডেন্ট ওবে দ্য স্কুল রুলস, বাধ্য করছে। ওকে, তারপরে লেট হচ্ছে কাউকে পারমিশন দেওয়ার, দ্য ওপেন উইন্ডো লেট দ্য এয়ার স্কেপ। ওকে, আর গেটের পর পার্সন থাকলে টু প্লাস বেস ফর্ম। তাহলে মার্ক ইজ সো মাচ ইন লাভ উইথ মি, আই ক্যান গেট হিম টু ডু এনিথিং আই ওয়ান্ট। দেখছো কি ছলনাময়ী একটা মহিলা। সে বলছে মার্ক ইজ সো মাচ ইন লাভ উইথ মি, আমাকে খুব ভালোবাসে, সেই জন্য আই ক্যান গেট হিম টু ডু আই ক্যান গেট হিম টু ডু এনিথিং আই ওয়ান্ট। আমি যা চাই তাই তারাতে করে নিতে পারি। ওকে, তারাই করে নিতে পারি। দেখছো কি ছলনাময়ী, সে সব কিছু নিয়ে করায়নি ওর হাতে। তো অনেক মেয়ের এরকম করে, ছেলেরা খুব সাবধানে থাকো। আমি জানি এগুলো বললে হবে না। আই উইল হ্যাভ দ্য মেকানিক এক্সামিন, কোনটা নেক্সট উইক আই উইল হ্যাভ দ্য মেকানিক এক্সামিন। তাহলে হ্যাভের পরে আমার যদি ব্যক্তি থাকে ভার্বের বেস ফর্ম। ওকে, আশা করি এখন তো ভুল হবে না। এটা কয়েকবার করে রিভিশন দিবা, নাহলে ভুল হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবে, এইটা মনে রাখবা। লেট, হ্যাভ, মেক তিনজনের সাথে পার্সন থাকলে বেস ফর্ম। শুধুমাত্র গেটের সাথে যদি পার্সন থাকে টু প্লাস বেস ফর্ম। বস্তুর ক্ষেত্রে হ্যাভের পর বস্তু থাকলে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। মেকের পর বস্তু থাকলেও বেস ফর্ম। হ্যাঁ, গেটের পর যদি বস্তু থাকে তাইলেও পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, লেটের পর যা থাকবে থাকুক, ব্যক্তি বস্তু যা থাকবে থাকুক, বেস ফর্ম। কয়েকবার রিভিশন দিবা, নাহলে প্যাস লাগে যাবে আবার। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এটার কারেক্ট হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আমি এবার খুব দ্রুত গতিতে যাবো এবার। হ্যাঁ, চিরন্ত সত্য বা অভ্যাসগত কর্ম বুঝাইতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এটা গতকালকে পড়াছিলাম। আই আনসার্ড ড্যাশ হার, আই আনসার ড্যাশ হার, অ্যান্সার ড্যাশ হার, অ্যান্সার্ড থ্যাঙ্কিং হার। ওকে, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব বসতে পারে না। একটাকে হয় আগে টু লাগাবা, নালে ওটা জিরান করে দিবা। আমরা কালকে কিছু ভার্বের লিস্ট দিয়েছিলাম যাদের পরে অলওয়েজ জিরান করতে হয়। আই আনসার থ্যাঙ্কিং হার। আই স হিম, আমি তারে দেখছিলাম। কেমনে দেখছিলাম? হিলের উপরে দৌড়াইতে, হিলের উপরে উঠতে দেখছিলাম। আই স হিম গোয়িং আপ ওভার দ্য হিল। শি ওয়ান্টস, সে কী চাই? খেলতে চাই। শি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে খেলতে চাই। শি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। তাহলে কোনো সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে আমার 2 নম্বর ভার্বটাকে নন ফাইনাইট করতে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, নালে ইনফিনিটিভ করবো। তো উদ্দেশ্য বুঝাইলে আমরা ইউজুয়ালি ইনফিনিটিভ করি। মাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, আমরা টেন্সের ক্লাসে তোমাদের পড়াইছিলাম। এখানে কী হবে? দ্রুত করে আনসার দাও। কেম হোম, কেন? কারণ এখানে ইয়েস্টারডে আছে। অতীত নির্দেশক শব্দ থাকলেই সিম্পল পাস্ট হয়ে যাবে। সো মাদার কেম হোম ইয়েস্টারডে। সো এখানে লাস্ট ইয়ার আছে, সেই জন্য এখানের মধ্যে আমাদের হ্যাশট্যাজ হবে না, এখানে ডাইরেক্টলি ব্রট হবে। শি ব্রট দ্য গুড লাস্ট ইয়ার। আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে মেন পার্থক্যটা পড়ছিলাম। সিম্পল পাস্টের মধ্যে এখানে অতীত নির্দেশক শব্দ থাকে। তাহলে অতীত নির্দেশক শব্দ যদি থাকে, যেমন ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লং সিন্স, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট করে দিতে হবে। না বুঝে টেন্সের ক্লাস আরেকবার দেখে নিও। তুমি এরপরে কি করবা? এ টাইপ করা লাগবে না তো ভাই, এটা তো হচ্ছে যে স্লাইড দিয়ে দিব। তুমি এরপরে তুমি কী করতে যাচ্ছ? ফিউচার টেন্সের কথাবার্তা। সো হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? এরপরে তুমি কী পান করতে যাচ্ছ? ও মনে কোনো বারে গেছে, ওখানে মনে অনেক পানিও আছে, জুস আছে, অনেক আমের জুস, অ্যাপল জুস, অনেক কিছু আছে। সো ইউজুয়ালি কোনো বাক্যে ইনফিনিটিভ ভার্বের পূর্বে যদি গো ভার্ব থাকে, গোর স্ট্রাকচার প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স হয়, এবং এর মাধ্যমে আমরা ফিউচারের কথা বুঝাইতে পারি। রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, নো রুলস, এমনি তুমি দেখলে পারবা। এটা কি বর্তমান নাকি ভবিষ্যৎ? অতীত বলে ফেলছি মনে হয় ভুলে, এটা ভবিষ্যৎ নির্দেশক। তুমি এরপরে কি ড্রিঙ্ক করতে যাচ্ছ? যারা টেন্সের ক্লাস করো নাই, মেহরবানি করে টেন্সের ক্লাসটা দেখো, আমি এগুলো আলোচনা করছি। গোয়িং টু দ্বারা আমরা ফিউচার টেন্স বোঝাতে পারি। উড ইউ মাইন্ড, তুমি কি মাইন্ড করবা? উড ইউ মাইন্ডের পরে ভাব থাকলে সেখানে আইএনজি হয়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? আই ওয়ান্ট দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টুর পরে ভাব থাকলে আইএনজি হয়। এটা গত ক্লাসে পড়াইছি। আই এম লুকিং ফরওয়ার্ড টুর পরে, লুক ফরওয়ার্ড টুর পরে ভাব থাকলে আইএনজি হয়। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। তাহলে ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, এগুলো থাকলে বারবার সাথে আইএনজি হয়। গত ক্লাসে পড়াছিলাম, না বুঝতে থাকলে আবার দেখে নাও। উড রাদারের পরে কী হয় বলো এবার? উড রাদার পড়াছিলাম দুটা জিনিসের মধ্যে যেটা আমি বেশি পছন্দ করি, প্রেফারেন্স। আই উড রাদার, আমি ভিক্ষা করাচ্ছে পরে মরে যাওয়া ভালো, বেস ফর্ম। আই উড রাদার ডাই, বেস ফর্ম, রাইট। দে ডিডন্ট লেট মি, তারা আমারে দেয় নাই। এন্টার দ্য হল রুম, তাহলে এখানে লেটের পরে আমাদের বেস ফর্ম, উড রাদার বেস ফর্ম। উড রাদারটা কত ক্লাসে পড়েছিলাম। হ্যাড বেটার মানে তোমার বরং এখন খেললে ভালো হবে,
যেটা করলে ভালো হবে এখন এরকম কিছু একটা, সেটা হ্যাড ব্যাটার বসে। তাহলে ইউ হ্যাড ব্যাটার বেস ফর্ম, হ্যাড ব্যাটার প্লে নাও, তোমার এখন খেললে ভালো হবে। দেখছো গত ক্লাস যারা মনোযোগ দিয়ে করছিল ওদের কত উপকার হচ্ছে এখন। তাহলে উড রাদার, লেট, মাস, হ্যাড ব্যাটার, হ্যাড রাদার, ডেয়ার, এগুলোর পর ভার্বটার বেস ফর্ম হয়। যারা শুধুমাত্র এগুলো রুলস মুখস্থ করছে তারা কোনো কাজে লাগাতে পারবে না, কিন্তু যে রুলস মুখস্থ করে না, জিনিসটা বুঝছে, এগুলো সেন্টেন্স মেক করতে পারবে। ইউ হ্যাড ব্যাটার গো নাও, তোমার এখন গেলে ভালো হবে, ভাই তুমি যাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না, ইউ হ্যাড ব্যাটার গো নাও, এরকম বলতে পারবে সে। হি র্যান ফার্স্ট, লিস্ট, লিস্ট মানে নচেত বা পাছে, এটা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার আছে। সে দ্রুত দৌড়েছে, নচেত পাছে ও বাসটা মিস করবে, এখানে শুড বসে। হি র্যান ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য বাস। কোনো বাক্যের লিস্ট অর্থ হলো পাছে বা এই ভয়ে থাকলে তারপরে সাবজেক্টটা থাকবে, এরপরে শুড বা মাইট বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হি শুড মিস দ্য বাস, লিস্ট থাকলে লিস্ট মানে হচ্ছে পাছে বা নচেত। মেনিয়ে বয়, মেনিয়ে বয় ধরো অনেক বুঝাই, মেনিয়ে বয়, আচ্ছা ও সরি না, এগ্রেট মানে তো অনেক, মেনিয়ে বয় মানে হচ্ছে এটা সিঙ্গুলার মিনিং। সো মেনিয়ে বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, বা তার একটা অংশ সিঙ্গুলার। আ গ্রেট মেনি বুকস, আ গ্রেট মেনি বুকস, আচ্ছা গ্রেট মেনি বুকস আর লস্ট, হ্যাঁ ওয়ারও হবে, রাইট ওয়ারও হবে। আ গ্রেট মেনি বুকস আর লস্ট, ওয়ার লস্ট। মনে রাখতে হবে মেনি এ এটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, মেনি আ এটা সিঙ্গুলার, সো এটা ভার্বটা সিঙ্গুলার হবে। আর এখানের মধ্যে আ মেনির পরে ভার্বটা হবে প্লুরাল, সাবজেক্টও প্লুরাল, ওকে। তাহলে এখানের মধ্যে আ গ্রেট মেনি প্লুরাল, কিন্তু মেনিয়া এটা সিঙ্গুলার। এখানে আমরা দেখি যে মেনি আ বা মেনি এন ইজ ইউজ টু ইন্ডিকেট আ লার্জ নাম্বার অফ সামথিং, হাউএভার ইট টেক্স এ সিঙ্গুলার নাউন হুইচ ক্যান বি ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। একটা বড় কিছুর লার্জ নাম্বারটা বোঝায়, লার্জ নাম্বার অফ সামথিং। তাহলে ইট রিমেইন্ড মিস্টারি ফর মেনি আ ইয়ার, ফর মেনি আ ইয়ার শব্দের অর্থ হচ্ছে ফর মেনি ইয়ার্স। হ্যাঁ, এগুলো হচ্ছে লিটারি তোমার হচ্ছে যে তোমার টেকনিক, যেগুলো দ্বারা আমরা একটা সেম মিনিং প্রকাশ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমরা শব্দ ইউজ করি। আই হ্যাভ দেয়ার মেনি টাইমসকে প্রকাশ করার জন্য বললাম মেনি এ টাইম। মেনি এ পলিটিশিয়ান মানে হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে এখানের মধ্যে আমাদের হচ্ছে যে পলিটিশিয়ান অ্যান্ড হ্যাজ হচ্ছে দুটোই সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে মেনি আ মানে হচ্ছে আমাদের পলিটিশিয়ান একটা বিশাল গ্রুপ হ্যাজ প্রমিসড টু মেক চেঞ্জেস। ওকে, তাহলে এটা মনে রাখলে হবে মেনি আ এটা হলো সিঙ্গুলার, আ মেনি হলো প্লুরাল, জাস্ট এটুকু মনে রাখলে হবে। ইচ অফের পরে যে সাবজেক্ট থাকবে সেটা প্লুরাল, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝায় না, ওয়ান সাবটা এরকম না। ইচের পরে যেই নাউনটা আসবে সেটা প্লুরাল, কিন্তু বোঝাচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। ইচ অফ পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল, কিন্তু ইচ অফ দ্বারা নাউনগুলোকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। ইচ অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট। ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল, ওয়ান অফ দ্য বয়েস, কিন্তু এখানে ভার্বটা বোঝাচ্ছে আসলে ওয়ানকে, সেই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য, ইচ এবং এভরি মানে প্রত্যেক, এরা সিঙ্গুলার ব্যক্তি বা বস্তুকে বোঝায় বলে এদের পরে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, কিন্তু নাউনটা হবে প্লুরাল। তাহলে নাউনটা হবে প্লুরাল, এখানের মধ্যে আমাদের নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, আচ্ছা আজকে যারা ক্লাস করছে মনোযোগ দিয়ে, আই উইশ আমি যদি উঠতে পারতাম, আই উইশ কুড ফ্লাই, আই ফেন্সি মানে মনে করা, আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে ট্রিপল পেল হয়ে যাচ্ছি, আমি আমার মাথা ঘুরে পড়ে যাবো। আই ফেন্সি আর টার্নড আর ট্রিপল পেল। ইট ইজ টাইম মানে এটা উপযুক্ত সময়, ইট ইজ টাইম উপযুক্ত সময়। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট আসে এরপরে ভার্বটা পাস্ট ফর্ম হয়, ইট ইজ টাইম এটা উপযুক্ত সময়। উই লিফট দ্য প্লেস, কোনো বাকি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফেন্সি, উইশ এগুলো থাকলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকে সেটা পাস্ট ফর্ম হয়। আজকে ক্লাস করার পরে ক্লিয়ার হয়ে গেছে। সে উইশেস, উইশ করতেছে, উইশ করলে সেখানে এমেজার থাকলে সেটা হয়ে যায় ওয়ার, উইশেস শি ওয়ার এ কুইন। ওকে, হি টক্স অ্যাজ ইফ, সে আমরা কথা বলে যেন সে পাগল। হি টক্স অ্যাজ ইফ হি, এখানের মধ্যে প্রথমটা যদি V1 হয় এরপর এখানে এমেজার থাকলে সেটা অলওয়েজ ওয়ার হবে, হি ওয়ার ম্যাট। ওকে, কোনো অ্যাজ ইফ অ্যাজগুলো থাকলে ব্র্যাকেট টু বি থাকে, ব্র্যাকেট টু বিটা ওয়ার হয়ে যাবে। এখানে আমাদের হ্যাভিং দিয়ে যদি শুরু হয়েছে সেন্টেন্সটা, তার মানে হচ্ছে আগে এসে ভাত খাওয়ার কাজটা হয়েছে, এরপরে এসে কলেজে গেছে। অতীতকালে দুটা কাজ, একটা হচ্ছে ও ভাত খাইছে, আই হ্যাড ইটেন রাইস, এবং এরপরে হি ওয়েন্ট টু কলেজ, এরপরে সে কলেজে গেছে। এখন এটাকে যখন আমরা
একটা সিম্পল সেন্টেন্স বানাবো, তখন ওই পাস্ট পারফেক্ট অংশটুকুকে আমরা শর্টেন করবো। শর্টেন করার জন্য কী হয়, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন রাইস মানে ভাত খাইয়া ও কলেজে গেছিলো, আগে ভাত খাইছে এরপর কলেজে গেছে, হ্যাভিং ইটেন রাইস। হ্যাভিংয়ের পর ভার্ব থাকলে সেটা পাস্ট পার্টিসিপল হবে। উড দ্যাট এমন যদি হতো, এমন যদি হতো, উড দ্যাট এমন যদি হতো, এমন যদি হতো আই যদি গান গাইতে পারতাম, এমন যদি হতো, উড দ্যাট এমন যদি হতো আই কুড সিং এ সং, যদি গান গাইতে পারতাম। আমি মাঝে মধ্যে এটা মনে করি আমার আল্লাহ কোনো প্রতিভা দেয় নাই, আমি কোনো গান গাইতে পারি না, আবৃত্তি করতে পারি না, কিছুই পারি না, কোনো প্রতিভা নাই, দুঃখজনক ব্যাপার। উড দ্যাট এমন যদি হতো আই কুড এন্টার দ্য ক্লাসরুম, যদি আমি ক্লাসরুমে ঢুকতে পারতাম। কোনো বাক্যে শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, হি ইজ ইউজ টু, গত ক্লাসে পড়াছিলাম ইজ ইউজ টু মানে অভ্যস্ত, সে অভ্যস্ত। ইজ ইউজ টু মানে অভ্যস্ত, এরপরে ভার্বটার সাথে আইএনজি হয়। হি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি। ইজ ইউজ টুর ক্ষেত্রে যা হয় গট ইউজ টুর ক্ষেত্রে সেম জিনিস হয়। গট ইউজ টু ইজ ইউজ টু মানে অভ্যস্ত, তাহলে সে গট ইউজ টু ওয়ার্কিং। বাহ, তোমরা মানে কালে ক্লাস করছিলে মনোযোগ দিয়ে, সবাই আমি বলার আগে পারতেছো। তাইলে ইউজ টু যখন অভ্যস্ত অর্থে বসে ভার্বের সাথে আইএনজি এবং সেখানের মধ্যে একটা কী থাকে, আমাদের এখানের মধ্যে অবশ্যই কী থাকবে, এখানে বি ইউজ টু, বি ভার্ব থাকবে, অথবা এখানের মধ্যে গট থাকবে। কিন্তু শুধু ইউজ টু যদি থাকে, শুধু ইউজ টু যদি থাকে, তার মানে অতীতকালে কোনো কাজ নিয়মিত করা হইতো। সো আই ইউজ টু ওয়াক অ্যালং দ্য রিভার, আমি রাস্তা নদীর পাশে সবসময় হাঁটতাম। আই ইউজ টু রিড হোলি কোরআন, আমি কোরআন শরীফ পড়তাম। জাস্ট থাকলে আমরা বলছিলাম টেন্সের ক্লাসে কিছু ওয়ার্ড আছে যেগুলো চিনে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট হচ্ছে এরকম একটা মার্কার, আর জাস্ট আই হ্যাভ জাস্ট রিসিভড, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের মার্কার। জাস্ট আই হ্যাভ জাস্ট রিসিভড মাই ওয়াইফস লেটার। রিসেন্টলি এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট মার্কার। সো সি রিসেন্টলি কী হয়ে যাবে, রিটার্ন হোম ফ্রম ইটলি। আমরা অ্যাডভার্ব ক্লাসে বলছিলাম যে সুন্দরের জন্য আমরা অ্যাডভার্বগুলোকে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখান দিয়ে বসাই দিই, তাহলে বেশি সুন্দর লাগে। সে আশেপাশে অসুবিধা নাই, কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়। যা জাস্ট না অলরেডি ইয়েট এবার লেটলি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। টেন্সের ক্লাসে এটা বলছিলাম। ইদার অফ দ্য টু গার্লস, দুই মেয়ের একটা ট্যালেন্ট, তাহলে ইদার অফ দ্যার পরে নাউনটা হবে আমাদের প্লুরাল, কারণ ইদার অফ দ্য বলতে বোঝানো হচ্ছে দুজনের একজন, তাইলে ভাবটা হবে কিন্তু সিঙ্গুলার। সো ইদার অফ দ্য গার্লস ইজ ট্যালেন্ট। নাদার অফ দ্য বুকস, নাদারের পরে নাউনটা কিন্তু প্লুরাল, নাদার অফ দ্য বুকস, দুটো বইয়ের একটাও না, তাহলে নাউনটা যদিও প্লুরাল ভাবটা হবে সিঙ্গুলার। সো নাদার অফ দ্য বুকস ইজ রিডেবল। নাইদার আইদার এই প্রণামগুলো দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে ব্যবহৃত হয়ে যে কোনো একটাকে নির্দেশ করে, তাই তাদের পর ভাবটা সিঙ্গুলার হয়। 40 মাইলস কোনো ডিস্টেন্স কোনো সময়, এগুলো তোমার একের অধিক হইলেও এটা সিঙ্গুলার মিনিং বোঝায়। 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, সময় দূরত্ব এগুলো একের অধিক হইলেও সিঙ্গুলার মিনিং বোঝায়। 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 4 মান্থস ইজ আ লং টাইম। নিজস্ব দৈর্ঘ্য পরিমাণ সময় একত্রে বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভাবটা আসলে সিঙ্গুলার। ডেইলি থাকলে কিছু ওয়ার্ড পড়ছিলাম গতকালকে, ডেইলি এই উদাহরণ ওয়ার্ড থাকলে বুঝি এটা প্রেজেন্ট সিম্পল। তাইলে হ্যানা ড্যাশ আর লেসন্স ডেইলি, হ্যানা প্রতিদিন, হ্যানা লাঞ্চ আর লেসন ডেইলি। সময়ের উল্লেখ থাকে না এমন কোনো বাক্যে যদি ডেইলি, অফেন, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, নর্মালি, জেনারেলি, রেগুলারলি থাকে, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখো, এভরি স্পেস ডে এবং এভরি ডে, এখানের মধ্যে দুটো জিনিস একটু খেয়াল করো, আমরা অনেক সময় এটা ভুল করি। এভরিডে একটা অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস ইউজড অর সিন ডেইলি অর অর্ডিনারি অর কমন প্লেস। যেমন আই ব্রট মাই এভরিডে ক্লথিং, আমি আমার প্রাত্যহিক ক্লথিংটা আমি হচ্ছে যে নিয়ে আসছি। তাহলে এই এভরিডে হলো অ্যাডজেক্টিভ। খেয়াল করো কেন অ্যাডজেক্টিভ বলো তো, কাকে মডিফাই করছে এভরিডে, কাকে মডিফাই করছে এভরিডে, ক্লথিংকে মডিফাই করছে, সেই জন্য এভরিডে এখানের মধ্যে হচ্ছে অ্যাডজেক্টিভ। অপরদিকে এভরি ডে ইজ এ টু ওয়ার্ড অ্যাডভার্ব ফ্রেজ দ্যাট মিনস ইচ ডে অর ডেইলি। যেমন উই রিড এভরি স্পেস ডে, আমরা পড়ি প্রতিদিন। এই এভরি স্পেস ডে এটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ, এখানে দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড এভরি, একটা ওয়ার্ড ডে, এটা বড় একটা অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু এভরি নো স্পেস ডে এটা অ্যাডজেক্টিভ, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে স্পেস দিলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়, আর স্পেস না দিলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এভরিডে ক্লথিং বোঝানোর জন্য তুমি সেখানের মধ্যে স্পেস দিলে হবে না কিন্তু। এটা গতকালকে পড়েছিলাম, বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট টেন্স। তাইলে আই হ্যাড রেড দ্য লেটার বিফোর আই বার্নড ইট। দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিচ দ্য স্টেশন।
তাহলে আমরা বলছিলাম যে বিফোরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের বিফোরের আগে আর আফটারের পরে। হি সেড দ্যাট, সে বলছিল, হি সেড দ্যাট, সে বলছিল। তাহলে আমাদের সে কি বলছিল, বাস্তবতা হচ্ছে বাক্যটা আসলে এরকম ছিল, হি সেড আই উইল প্লে ইন দ্য নেক্সট মান্থ। এটা ছিল আমাদের ডিরেক্ট নারেশন, ও বলেছিল আমি খেলবো আগামী মাসে। যখন এটাকে আমরা ইনডিরেক্ট নারেশনে যখন চেঞ্জ করব তখন দেখতে হবে রিপোর্টিং ভার্বটা, এই যে সেইড ভার্বটা, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এই উইলটা কিন্তু উড হয়ে যাবে। সেই জন্য হি সেইড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ। হি টোল্ড মি দ্যাট, ও বলছিল, কি বলছিল, এখানে নেক্সট ডে থাকার কারণে বোঝা যাচ্ছে এটা ভিতরে নিশ্চয়ই ফিউচার টেন্স ছিল। তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। তাহলে বুঝতে হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট টেন্স হলে দ্বিতীয় অংশ যদি নেক্সট ওয়ার্ডটা যদি থাকে তার মানে নিশ্চয় ওটা ডিরেক্ট নারেশনে এটা ফিউচার টেন্সে ছিল, সুতরাং আমরা ওখানে একটা উড করে দিতে হবে। গত ক্লাসে বলছিলাম যে অতীতকালে দুটা ঘটনা, একটা ঘটতেছিল টুপ করে, একটা ঘটে গেছে ফাঁকতালে। যেটা ঘটতেছিল সেটা ছিল আমাদের পাস্ট প্রোগ্রেসিভ, টুপ করে ঘটে গেছে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। এবং হোয়াইল দ্বারা দুটাকে জোড়া লাগাই দিই, তাহলে হোয়াইল উই আর প্লেয়িং, যখন আমরা খেলতেছিলাম টুপ করে বৃষ্টি হয়ে গেছে, দ্য রেইন কেম, বৃষ্টি চলে আসছে এর মধ্যে। তাহলে ওয়ালের পরে এখানের মধ্যে আমাদের কী ছিল, পুরো একটা ক্লজ ছিল, এখানে সাবজেক্ট ছিল এবং এর পুরোটাকে আমরা পাস্ট প্রোগ্রেসিভ করে দিচ্ছি। অপরদিকে ওয়ালের পরে শুধু ভার্ব আছে এখানের মধ্যে, তাহলে ভার্বটা লাগাই যাবে। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন গার্ডেনে হাঁটতেছিলাম, স্ন্যাক বিট মি, একটা স্ন্যাক আমার কামড় দিছিল। তাহলে কোনো স্থানে ওয়ালের পর সাবজেক্ট থাকলে ওয়ালযুক্ত অংশটা পাস্ট প্রোগ্রেসিভ, কিন্তু ওয়ালের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। যখন সে আমার পাইছিল, ওয়েনি ফাউন্ড মি, যখন পাইছিল ও পাগলের মতো আচরণ করেছিল, ওয়েনি ফাউন্ড মি হি অ্যাক্টেড ক্রেজি। কোন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ পাস্ট টেন্স হলে অপরটা পাস্ট টেন্স হয়। দ্য টিচার সেড দ্যাট, টিচার বলেছিল যে অনেস্টি, যেটা কোনো চিরন্তন সত্য এরকম ব্যাপারের ক্ষেত্রে কখনোই আমাদের সেন্টেন্সে ছিল এরকম, দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাকে ইনডিরেক্ট নারেশনে নিলেও কিন্তু চিরন্তন সত্যের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্সে রয়ে যাবে। সো দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মিথ্যা কথা। চোরাম ইজ দ্য বেস্ট পলিসি যদি ধরা না পড়ো, তো চোরাম ইজ দ্য বেস্ট পলিসি যদি তুমি ধরা না পড়ো, ধরা পড়লে শেষ। হি আনসার দ্যাট, ও আনসার দিছিল আর্থ চিরন্তন সত্য, তাহলে এখানে পাস্ট টেন্স থাকলে কোনো সমস্যা নেই। দ্য আর্থ কী হবে, মুভস রাউন্ড দ্য সান, চিরন্তন সত্যের ক্ষেত্রে আমাদের পাস্ট টেন্স বসবে না। তাহলে আমাদের যদি কম্পাউন্ড বা কমপ্লেক্স টেন্সের প্রথম অংশ পাস্ট টেন্স হলেও অপর অংশটা যদি চিরন্তন সত্য হয় তাহলে এটা অলওয়েজ প্রেজেন্ট টেন্স হবে। অ্যাট দিস মোমেন্ট এই ওয়ার্ডটা থাকলে এটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভের মার্কার বলা হয়। তাহলে দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। নাও থাকলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, সো হি ইজ গোয়িং টু কলেজ নাও, বর্তমানে চলছে এর বোঝাইতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে আমরা নাও অ্যাট দিস মোমেন্ট এই ধরনের মার্কারগুলো ব্যবহার করি। ধনীরা, আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভের আগে যদি আমরা একটা দা লাগাই দিই এটা কমন নাউন বোঝাই এবং বোঝায় ধনীরা। ধনীরা সবসময় সুখী নয়, সান্ত্বনা বাক্য, ধনীরা সুখী, ওরা সুখ কিনতে পারে টাকা দিয়ে, টাকা না দিয়ে সুখ দিয়ে কিনবে, ফালতু কথা। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে অলওয়েজ আছে এখানের মধ্যে, অলওয়েজ থাকলে সেই জন্য। তো ধনী সবসময়, এগুলো গরিবের সান্ত্বনা বাক্য, আমাদের গরিব থাকার জন্য শেখানো হয় ছোটোবেলা থেকে। স্যাররা আমাদের গরিবকে মহিমান্বিত করে, গরিবরা ভালো ধনীরা খারাপ, এরকম একটা জিনিস আমাদের ছোটোবেলা শেখানো হয়। দ্য গ্রেট, গ্রেট মানে মহানরা, আর অনার্ড এভরিওয়ার, সব জায়গায় ওরা হচ্ছে যে সম্মানিত হয়। ধনীরা সবসময় সুখী নয়, এটা বলার জন্য কী হইতে হবে জানো, এই দুনিয়া সবসময় সুখী নয় এটা বলার জন্য কী হইতে হবে জানো, টাকাই সব কিছু না এটা বলার জন্য কী হইতে হবে, টাকাই সব কিছু না এটা বলার জন্য তোমাকে আগে প্রচুর টাকা হইতে হবে, বুঝতে পারছো? ওরাই বলে এটা, আগে প্রচুর টাকা হয়ে বলবা টাকাই আসলে জীবনের সব কিছু না, আগে টাকা হবা তারপরে বলবা, আগে বলে লাভ নাই। তাহলে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে এর আগে যখন আমরা দা বসাবো তার মানে এটা বোঝায় প্লুরাল, সুতরাং ভার্বটা প্লুরাল হবে। বাই 10 AM এটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পড়াছিলাম। ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইমের মধ্যে একটা ঘটনা ঘটে থাকবে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে শ্যাল হ্যাভটা আমরা ব্যবহার করি না। সো দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই 10 AM, 10টার মধ্যে তারা মিটিং অ্যাটেন্ড করবে, কালকের মধ্যে ওরা ওয়ার্কটা ফিনিশ করবে, সুতরাং হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। তাহলে
বাইয়ের পরে যদি সময় থাকে তার মানে যেমন বাই টুমোরো, বাই দ্য টাইম, বাই 6 am, বাই মার্চ, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বাই দ্য নেক্সট ইয়ার উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ ড্যাশ প্রেজেন্ট, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ থাকলেও এখানে শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সাবজেক্ট হলো হি, সুতরাং এখানে ওয়াজ হবে বা ইজ হবে, ইজ হবে বা ওয়াজ হবে। সুতরাং অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও আমাদের এই ক্ষেত্রের মধ্যে সাবজেক্ট অনুযায়ী প্রথম যে সাবজেক্টটা ছিল সেই অনুযায়ী ভার্বটা বসবে। রূপা অ্যালং উইথ আর ফ্রেন্ডস ইজ ইন দ্য ক্লাস, তাহলে অ্যালং উইথ এবং এইখানের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ এরা কেউ সাবজেক্টের অংশ না। সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল থাকে এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ অথবা অ্যালং উইথ আর ফ্রেন্ডস থাকলেও আমার এখানে সাবজেক্ট যা ছিল ওই অনুযায়ী ভার্ব বসবে। অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথকে ফলো করবেন না। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, হ্যাঁ এগুলো থাকলেও এরা ভার্বকে প্রভাবিত করবে না, বরং ভার্বটা প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হবে। ওকে, আগে সাবজেক্টকে ফলো করবে, রাইট। এখন সব আনসার দাও, টায়ার্ড হয়ে গেছে অনেক। ইট ইজ হাই টাইম। ওই কারেকশন আমরা এরকম দ্রুত পড়াবো, কারণ আগের ক্লাসগুলো যারা করছো তারা কিন্তু রাইট ফ্রম ভার্বে মজা পাইছো, কারণ সবই আগের পড়া, কারেকশনও আগের পড়া। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড। দ্য পুলিশ, আমরা কালেকটিভ নাউনের মধ্যে একটা কালেকটিভ নাউন পড়ছিলাম আমাদের। এখন আসো আই শ্যাল হেল্প ইউ, ঠিক আছে, ওটা আবার আবার পরে পড়ি, ওটা পরে আবার দেখে ওটা নাউনটা আবার একটু দেখে আসো। এখন আমি ক্লাস শেষ করতে হবে। আই শ্যাল হেল্প ইউ, কারণ কম্পিউটার ক্লাস হবে, দ্রুত বলে দাও। প্রোভাইডেড, এখানে প্রোভাইডেডটা কি? প্রোভাইডেডটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এখানে আমি দুটো ক্লাস জোড়া লাগাইছি ইফ দ্বারা। ইফ, এটা প্রোভাইড মানে ইফ, তাই না? দুটো ক্লাসকে জোড়া লাগাইছে, এটার সাথে এটা জোড়া লাগাইছে, এটা কনজাংশন। আই কুড নট মেড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি কম্পিউটার নিজে ঠিক করতে পারবো না। সো আই ড্যাশ অ্যাট আ শপ, আমি এটাকে একটা দোকানে মেরামত করাইছিলাম। সো আই হ্যাড মেন্ডেড, মানে আমি নিজে মেরামত করছিলাম। সো আই হ্যাড ইট মেন্ডেড, ভেরি গুড, আমি এটা মেরামত করাইছিলাম। বস্তু বারবার পাস পার্টিসিপাল, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমরা অনেক কিছু পারছো মোটামুটি।